বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে ব্যাচের প্রথম লেকচার। আজকে লেকচারে আমরা কথা বলবো আর্টিকেল সার্চ এবং সিলেকশন নিয়ে। তবে প্রথম লেকচার শুরু করার আগে ব্যাচ সংক্রান্ত আলোচনা করব আমরা 15 মিনিট। ফলে যারা আহ, পরবর্তীতে রেকর্ড দেখে ক্লাস করবেন আপনারা চাইলে এই 15 মিনিট স্কিপ করতে পারেন, কারণ এই 15 মিনিটে আমরা কোর্স সংক্রান্ত কথা বলবো। ওকে। তো এই কোর্সটা হচ্ছে রিসার্চ হেল্প বাংলাদেশের কোর্স, এবং এই কোর্সটা আমরা 2020 সাল থেকে পরিচালনা করে আসছি। প্রথম দিকে ক্লাস সংখ্যা ছিল 15, এবং বাড়তে বাড়তে আজকে সেটা ক্লাস সংখ্যা 40। ওকে। তো কোর্স নিয়ে আপনাদের কিছু বেসিক জিজ্ঞাসা আছে, কোর্সে কি শিখবো, কোর্স ফি কত, ভিডিও দেওয়া হবে কিনা। আমি আজকে ক্লাসের শুরুতে এটা একটু ক্লিয়ার করতে চাই। ওকে। প্রথম কথা হলো কোর্সের শিডিউল নিয়ে বলি। কোর্সে শনি সোম বুধ 3 দিন ক্লাস হবে। ক্লাসের সময় রাত 9টা থেকে রাত 10:30। এবং শিক্ষার্থী বেশি বলে আমরা আপাতত 2 শিডিউলে ক্লাস নিচ্ছি। অনেকগুলো ক্লাস 2টা শিডিউলে হবে। এরপর আবার আবার আমরা একটা শিডিউলে চলে যাব। তো মূল ক্লাস হচ্ছে রাত 9টা থেকে 10:30। ঠিক আছে। আর সামনে যেহেতু নির্বাচন এবং রমজান মাস, নির্বাচন উপলক্ষে কিছুদিন ক্লাস বন্ধ থাকবে। আর রমজান মাসে আমরা ক্লাস সংখ্যা একটু কমিয়ে নিয়ে আসবো, এবং ঈদেরও বন্ধ থাকবে। ফলে এই ব্যাচটা এমনিতেও ক্লাস বেশি কিন্তু একটু লেন্দি হবে। ঠিক আছে। লাইভ ক্লাস না করতে পারলে কোনো সমস্যা নাই, কারণ প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও এবং ম্যাটেরিয়ালস আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে। তবে কোর্সের শুরুর দিকে কোর্সে অভ্যস্ত যেন হয়ে যান, এই জন্য শুরুর দিকে আমরা ড্রাইভের মাধ্যমে দেবো, এবং সবার কোর্স ফি দেওয়া হয়ে গেলে এরপর আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস দেবো। আচ্ছা। এই হলো, মানে সব ভিডিও ম্যাটেরিয়ালস পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এর কথা হলো কোর্সে ক্লাস সংখ্যা কয়টা। কোর্সে টোটাল ক্লাস সংখ্যা হলো 30টা, প্লাস আরো 10টা বোনাস লেকচার পাবেন এই ব্যাচে। মানে আমাদের কোর্সে আর সফটওয়্যারটি ছিল না, আমরা আর সফটওয়্যার নিয়ে আমরা আলাদা একটা কোর্স করাবো। তো এইটা লেকচার ব্যাচ নাম্বার 32-এর জন্য এই 10টা ক্লাস ফ্রি। কিন্তু ব্যাচ নাম্বার 33 থেকেই এই 10টা ক্লাসের জন্য আরো 3,000 টাকা অ্যাড করতে হবে। সো যারা এই ব্যাচে ক্লাস করছেন আপনারা 7,000 টাকা দিয়ে কোর্স করতে পারতেছেন, কিন্তু পরবর্তী ব্যাচে সেম কোর্সটাই 10,000 টাকা হবে। যেহেতু প্রথমবারের মধ্যে আমরা আর সফটওয়্যার যুক্ত করেছি, এই জন্য প্রথমবার দেখা যায় একটা প্রস্তুতির বিষয়, বা ক্লাসগুলো কতটা ভালো হয় সেটা নিয়ে আমরা সন্দিহান। ফলে প্রথম ব্যাচের জন্য মানে আপনাদের জন্য এই অতিরিক্ত 10টা ক্লাস ফ্রি। ঠিক আছে। কোর্স ফি 7,000 টাকা, এবং এই কোর্স ফিটা দিতে হবে পঞ্চম থেকে দশম লেকচারের মধ্যে। তো এখানে যদি কেউ কোর্স থেকে লিভ নিতে চান, আবারও বলছি যে কোর্স থেকে লিভ নিতে চাইলে একেবারে নিঃসংকোচে আমাদেরকে জানাবেন। মানে এটা এমন না যে লিভ নিলে ভাইয়ারা আসলে কি বলবে। আমাদের আসলে এখানে একদমই আমরা এটাতে ওপেন, কারণ আমরা 2020 সাল থেকে কোর্স করাচ্ছি। আমাদের প্রথম 20টা ব্যাচ আমরা এভাবে করিয়েছি যে আগে সম্পূর্ণ কোর্স করে তারপর টাকা দেওয়া। মানে তখন তো 20টা ক্লাস হতো, সম্পূর্ণ ক্লাস শেষে তারপর পার্টিসিপেন্টরা আমাদেরকে টাকা দিত। তো রিসেন্ট ব্যাচগুলোতে আমাদের ক্লাস সংখ্যা বেশি, 30টা এখন 40টা। তো পুরো কোর্স জুড়ে কোর্স ফি নেওয়াটা আমাদের জন্য অনেক ক্লান্তিকর এবং কষ্টকর। তো এই জন্য আমরা এখন একটা নিয়মের মধ্যে চলে এসেছি, পঞ্চম থেকে দশম লেকচারের মধ্যে আপনার কোর্স ফি ক্লিয়ার করে দিতে হবে। এখন ইন কেস যদি কারো খুব প্রবলেম থাকে, সেটা রনি ভাইকে বললে, ওনার নাম্বারে শেষ হলো 69, রনি ভাইকে বললে উনি হয়তো সময় একটু বাড়িয়ে দেবে। কিন্তু আপনারা অবশ্যই কোর্সের ফি এর ডেডলাইনটা মাথায় রাখবেন, কারণ আপনাদেরকে যখন অ্যাক্সেস দেওয়া হবে তখন সবার ফি চেক করে করেই অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক আছে। কোর্স ফি সবার জন্যই সেম। এমনকি আমার ডিপার্টমেন্টে যারা জুনিয়র ক্লাস করছে তাদের জন্য সেম। যেমন আজকে দু একজন রিকোয়েস্ট করলো যে ভাই ফি একটু কমান, কিন্তু আমাদের কোর্সটার ফি দীর্ঘদিন ধরে 7,000 টাকা, আর এই ব্যাচে আমরা আরো 3,000 টাকা ইনক্রিজ করিনি। ফলে আমি মনে করছি যে এই ব্যাচে যারা ক্লাস করবেন বেস্ট আউটপুটটাই পাবেন। যাই হোক, তো কোর্সের ক্লাসগুলা নিয়ে একটু বলি। আহ, প্রথম 5টা ক্লাস হচ্ছে একদম বেসিক, আজকের ক্লাসটা সহ। এগুলো হচ্ছে এমন কিছু জিনিস যেটা রিসার্চ ছাড়াও আমাদের লাগে, যেমন আজকের ক্লাস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে খুব বেসিক, এখানে অনেকে হয়তো এগুলো জানেন। রেফারেন্সিং সফটওয়্যার, প্লেজিয়ারিজম, প্যারাফ্রেজিং। প্রথম 5টা ক্লাস খুব বেসিক। 6 নম্বর ক্লাস থেকে বলা যায় আমরা মূল পর্বে ঢুকবো। 6 নম্বর ক্লাসে কিভাবে টাইটেল ঠিক করবেন, টপিক ঠিক করবেন। 7 নম্বর ক্লাসে কিভাবে ইন্ট্রোডাকশন লিখবেন, প্র্যাকটিক্যাল ক্লাস। 8-9-তে লিটারেচার রিভিউ নিয়ে ক্লাস। এভাবেই কোর্স আগাবে। সিস্টেমেটিক রিভিউর ক্লাস আগে ছিল না, আমরা গত কয়েকটা ব্যাচে যুক্ত করেছি সিস্টেমেটিক রিভিউর ক্লাস। এরপর মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, ক্রমান্বয়ে এই ক্লাসগুলো শেষ হতে থাকবে। তো টোটাল 30টা রেগুলার ক্লাস আর 10টা আর সফটওয়্যারের ক্লাস। এভাবে আমাদের ক্লাসগুলো চলবে। এবং কোর্স চলাকালীন আমরা এখানে যারা আছি সবাই চেষ্টা করবো যদি সম্ভব হয় নিজেরা আর্টিকেল লিখতে। আপনারা আর্টিকেল লিখলে পাবলিশ করার বিষয়ে যত ধরনের হেল্প দরকার আমরা সর্বোচ্চ হেল্প করব। অনেক কথা প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনাদের পূর্বের ব্যাচের শিক্ষার্থীরা ওদেরকে আসলে আর্টিকেল হচ্ছে কিনা। তো আমাদের শুধু এই গত 1 মাসে আমাদের শিক্ষার্থীদের এই আর্টিকেল গুলা হয়েছে।
ঠিক আছে? আমি স্ক্রিনশট গুলা গ্রুপেও দিয়ে দেবো, এবং সবগুলাই খুবই প্রেস্টিজিয়াস জার্নালে। এবং আমাদের, আমি বলবো যে সরাসরি তত্ত্বাবধানে বা আমাদের থেকে কোনো না কোনো হেল্প নিয়ে। এর বাইরে তো অনেক শিক্ষার্থী আর্টিকেল হচ্ছে, কিন্তু ওনারা তো আমাদেরকে জানাচ্ছেন না। কিন্তু যতগুলো আমরা জানতে পেরেছি শুধু এই মাসেই, এখানে প্রায় 8টা আর্টিকেল দেখতে পাচ্ছেন, এগুলো এই মাসেই পাবলিশ হয়েছে। এগুলো আমাদের প্রিভিয়াস ব্যাচের শিক্ষার্থীদের, সেখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, হেলথ সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, মোটামুটি সব ব্যাকগ্রাউন্ডের আর্টিকেলই এখানে আছে। তো আমি বলবো যে যদি আপনারা ভালো করে ক্লাস করতে পারেন, আমরা অবশ্যই এই জায়গাটাতে মানে আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব, কারণ সবারই উদ্দেশ্য আর্টিকেল পাবলিশ করা। আমরা এটাতে হেল্প করব, তবে এটা গ্যারান্টেড না। কারণ আমাদের ব্যাচে অসংখ্য শিক্ষার্থী যেমন আর্টিকেল পাবলিশ হয়েছে, এটা যেমন সত্য, অনেক শিক্ষার্থীর আর্টিকেল পাবলিশ হয়নি, এটাও কিন্তু সত্য। ঠিক আছে? আচ্ছা, কোর্সের ফি পরে নেওয়া হচ্ছে মূলত কোর্সের যে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট, এটা যেন আপনারা দেখে বুঝে শুনে কোর্সে যুক্ত হতে পারেন, এজন্যই কোর্স ফি আমরা পরে নিচ্ছি আর কি। কারণ আপনি যেন ডিসাইড করতে পারেন আপনার জন্য যদি উপযুক্ত মনে না হয়। কারণ এখানে হয়তো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি যিনি, উনিও ক্লাস করছেন, আবার ওনার শিক্ষার্থীও ক্লাস করছে, এক একজনের এক এক নিড। তো যার মনে হবে কোর্স আপনার জন্য উপযুক্ত, আপনি কেবল কন্টিনিউ করুন। ঠিক ঠিক আছে? তবে আমাদের যদি পেজে যান, রিসার্চ হেল্প বাংলাদেশ, আমরা কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীর লাইভ ফিডব্যাক আপলোড করি। আপনারা দেখবেন 31, 30, 29 ব্যাচের শিক্ষার্থীদের 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ ফিডব্যাক ওখানে রয়েছে। যারা কোর্স শেষ করেছে সবাই হ্যাপি, কারণ সিস্টেমটাই এমন যে যার ভালো লাগে সেই কেবল কন্টিনিউ করে এবং ফিডব্যাকটাও ভালো থাকে। আর রিসার্চের বাইরেও হায়ার স্টাডি নিয়েও আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে থাকি, যদিও আমাদের মূল ফোকাস রিসার্চে। আমরা গত ব্যাচেও 3টা বাড়তি ক্লাস নিয়েছি হায়ার স্টাডি সংক্রান্ত, আমাদের ব্যাচের যেসব শিক্ষার্থী এখন পিএইচডি করছেন বাইরে, ওনাদের মাধ্যমে। তো এই হেল্পটুকু আমরা করার চেষ্টা করব। কোর্সে মোট আমরা 6জন ইনস্ট্রাক্টর ক্লাস করাবো। এর মধ্যে আমি মোর্শেদ আলম, রিসার্চ হেল্প বাংলাদেশ যে গ্রুপটা, এটার ফাউন্ডার, আমার ক্লাসই সবচেয়ে বেশি। আহ, তো আমার রিসার্চ প্রোফাইল আমি দিয়ে দেবো, জাস্ট আপনারা যে গুগল স্কলারে যান, যে গুগল স্কলার কি সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো স্ক্রিনে আপনারা হচ্ছে আমার রিসার্চ প্রোফাইল এখন দেখতে পাচ্ছেন। একটু বলবেন যে স্ক্রিন শেয়ার ঠিক মতো হচ্ছে কিনা? আমার রিসার্চ প্রোফাইল কি দেখা যায়? দেখা যাচ্ছে কি দেখা আমার যাচ্ছে। রিসার্চ? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তো এখানে আমার রিসার্চ গুলো দেখা দেখা যাচ্ছে। এছাড়াও প্রত্যেক ইনস্ট্রাক্টরের রিসার্চ প্রোফাইল আপনারা কোর্স আউটলাইনের নিচে গেলেই সবার গুগল স্কলার প্রোফাইল পেয়ে যাবেন। তো আগে ক্লাসগুলো শুধু আমি এবং বাহালুল হক আমরা দুজন মিলে করাতাম। তো এই ব্যাচে আমরা ইনস্ট্রাক্টর সংখ্যা বাড়িয়েছি, যেমন বিইউপি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মালিয়া তাবাসসুম আপু, উনি ক্লাস নেবেন। তারপর মাহাদি ভাই পরিসংখ্যানের, উনিও ক্লাস নেবেন। লাইফ সায়েন্সের জন্য আমরা একদম ডেডিকেটেড একজন ইনস্ট্রাক্টর নিয়েছি, সাকিব আল হাসান। ওনাদের সবার রিসার্চ প্রোফাইল এখানে দেওয়া আছে। তো সময়ের সাথে সাথে আপনারা এই বিস্তারিত গুলা পাবেন। যদি আমরা মনে করি আরো টিচার যোগ করা দরকার, আমরা সেটাও যুক্ত করব। যেমন গত গত ব্যাচে কিন্তু ওনার ক্লাস ছিল না, পরে আমরা 5টা ক্লাস বাড়তি নিয়েছি আর কি শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে? তো এই হলো আর কি টিচারদের ওভারঅল প্রোফাইল। ভালুল ভাই, উনি অলরেডি পিএইচডি করেছেন, এখন পোল ডক করতেছেন ফিনল্যান্ডে। সালমান ফার্সি ভাই, উনিও ড্যাফোডিল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার। তো উনিও দীর্ঘদিন ধরে রিসার্চের সাথে সাথে আছেন। অন্য সবার রিসার্চ প্রোফাইল এখানে দেওয়া আছে। আহ, অনেকে বলতে পারেন আমি কি করতেছি, আমি আমাদের এই রিসার্চ গ্রুপটা সামলাচ্ছি। ফল 26 আমিও পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অলরেডি 2 জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স এসেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ফল 26-এ আমিও ইউএসএ তে পিএইচডি করতে যাচ্ছি। যদিও এখন ভিসা নিয়ে অনেক আনসার্টিনিটি আছে, তবুও দোয়া করবেন যেন বাকি প্রসেসগুলো ঠিকঠাক মতো হয়। ওকে। তো এই হলো আর কি আমাদের ইনস্ট্রাক্টরদের প্রোফাইল। হয়তো খুব মানে সিনিয়র বা প্রফেসর লেভেলে কেউ নেই, তবে আমরা গত 5 বছর ধরে কোর্স করাচ্ছি এবং খুব আন্তরিকতার সহিত শিক্ষার্থীদেরকে ক্লাসগুলো বোঝানোর চেষ্টা করছি। আমার ধারণা কোর্স শেষে আপনারা সর্বোচ্চ বেনিফিট পাবেন। কোর্সের বিষয়ে আমি যদি আমাকে জিজ্ঞেস করে কোর্সের সবচেয়ে স্পেশালিটি কি, আমি বলবো যে আমাদের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা পাবেন। যারা আমাদের 2020 সালেও কোর্স করেছে, আমরা কিন্তু ওনাদেরকেও এই 10টা ক্লাস যেটা বাড়তি হবে সেগুলো কিন্তু আমরা ওনাদেরকেও দেবো। এবং আপনাদের ব্যাচের সাথে কিন্তু আমাদের পূর্বের অনেক ব্যাচের শিক্ষার্থীরা এখন ক্লাস করতেছেন। মানে আমরা সবসময় সবার সাথে একটা কানেক্টিভিটি রাখি, কোনো নতুন ক্লাস যুক্ত হলে সবাইকে লিঙ্ক দেই। আবার আপনারা এখানে যারা ক্লাস করছেন, বেশিরভাগই কিন্তু আগের ব্যাচের শিক্ষার্থীদের থেকে রিকমেন্ডেশন নিয়েই ক্লাস করছেন। আমি আমাদের গুগল একটা প্রশ্ন রেখে রেখেছিলাম যে কোর্সের বিষয়ে কার কাছ থেকে শুনেছেন, সেখানে মেবি 66% আপনারা
ইয়ে দিচ্ছেন যে পূর্বের ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে। তো এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা পূর্বের ব্যাচের শিক্ষার্থীদের রিকমেন্ডেশনে শিক্ষার্থী পাচ্ছি। যাই হোক, এখন আমাদের কোর্স কতটুকু ভালো মন্দ সেটা আপনারা ক্লাস করতে করতেই বুঝবেন। নিশ্চয়ই এখানে ভালো দিক মন্দ দিক মিলেই কোর্স। কোর্স ফিটা যেহেতু অগ্রিম নিচ্ছি না, তাহলে আপনি বুঝে শুনে আপনার জন্য যদি উপযুক্ত মনে হয় তাহলেই কেবল কন্টিনিউ করুন, তাহলেই কেবল কোর্স ফি আপনি দেবেন। যদি কোনো কারণে কোর্স ভালো না লাগে পঞ্চম লেকচারের মধ্যে জানিয়ে দেবেন, নিজে থেকে লিভ নেবেন না, জাস্ট রনি ভাইকে জানালেই উনি কোর্স থেকে বাদ দিয়ে দেবে। এতে সংকোচের কিছু নাই, কারণ আপনার জন্য উপযুক্ত হচ্ছে না, আপনি কেন এটা কন্টিনিউ করবেন। এখন সাবজেক্ট ভিত্তিক অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার জন্য এটা উপযুক্ত কিনা, আমি অমুক সাবজেক্টে। তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই কোর্সটা আমরা মূলত শুরু করেছিলাম তিনটা ব্যাকগ্রাউন্ডের জন্য: সোশ্যাল সায়েন্স, বিজনেস, কলা এবং হেলথ সায়েন্স। এই ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য আমরা কোর্সটা শুরু করেছিলাম এবং প্রথম 10-15টা ব্যাচ পড়িয়েছিলাম। পরে বালুল ভাই, উনি নর্থ নর্থ সাউথের টিচার, এখন উনি স্টাডি লিভে আছেন ফিনল্যান্ডে, তো ওনার ইনক্লুশন সহ আমরা আরো আরো টিচার বাড়ানোর মাধ্যমে আমরা আরো ব্যাকগ্রাউন্ড বাড়িয়েছি। তো আমি যদি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমাদের কোর্সের বিষয়ে, আমি এটা বলতে পারি যারা এখানে কলা অনুষদ, সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বিজনেস এবং হেলথ, নার্সিং, ভেটেনারি, যারা এরকম ব্যাকগ্রাউন্ড আছেন আপনাদের জন্য কোর্সটা খুবই পারফেক্ট। মানে 40টা ক্লাসের মধ্যে বলা যায় অলমোস্ট সব ক্লাস মিলবে। শুধু কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের কোর্সের একটু কম মিলবে, আমি আগেই বলে দিচ্ছি, যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। যেমন আমাদের কোর্সের খেয়াল করুন, এই যে কোর্স আউটলাইনটা, এখানে প্রথম 14টা ক্লাস হচ্ছে সবার জন্য সেম, কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক নাই। যেমন আজকের ক্লাসটাও এমন, প্রথম 14টা ক্লাসের সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো সম্পর্ক নাই। 14 থেকে 23 এই 9টা ক্লাসের সাথে ব্যাকগ্রাউন্ডের সম্পর্ক আছে। এই 9টা ক্লাসে গিয়ে অনেকের সাথেই কোর্স কম মিলবে বা মিলবে না। যেমন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাথে এই 9টা ক্লাসের অনেক কিছুই মিলবে না, হয়তো বেসিক মিলবে কিন্তু পূজা পয়েন্টই মিলবে না। অনেকে হয়তো সিএসসি নিয়ে পড়তেছেন, এআই নিয়ে রিসার্চ করবেন, এখন আপনার ব্যাকগ্রাউন্ডের স্পেসিফিক রিসার্চের নিড এই 9টা ক্লাসে কিন্তু ফুলফিল হবে না। তো যেটা বললাম, কোর্সের মাঝ পথে এসে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ক্লাস মিলবে না। তো আমি ক্লাসগুলোর তালিকা দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝবেন কোন ক্লাসগুলো মিলবে না। যেমন কোয়ালিটেটিভ রিসার্চ, এটা সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, ফলে এই ক্লাসগুলো মিলবে না। এগ্রিকালচারের জন্য মাঝখানের ক্লাসগুলো পুরা মিলবে না। আবার পিওর সায়েন্সের মধ্যে যারা কেমিস্ট্রি এই টাইপের আছেন তাদের মিললেও, যারা ফিজিক্স এবং ম্যাথ, আমি বলবো যারা ফিজিক্সে পড়তেছেন, ম্যাথে পড়তেছেন, তাদের জন্য আমাদের কোর্স একটা রেড ফ্ল্যাগই আমি বলবো। তো এখন এর পরেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গুলো শিক্ষার্থী যারা ক্লাস করেছে ওদের কিন্তু এমন না যে রিভিউ খারাপ, রিভিউ ভালো। কিন্তু আমি যেটা বলবো যে যেই ব্যাকগ্রাউন্ড গুলোর সাথে আমি বলেছি কোর্স মিলে যাবে, আমি মনে করতেছি তারা যদি, আমরা যে ফি নিচ্ছি এর যদি আরো 3 গুণ ফিও নেই, তাও তারা স্যাটিসফাইড থাকবে। আর যাদের সাথে একটু কম মিলবে আমি তাদেরকে বলবো বা নিজেরাই চিন্তা করে দেখুন, যারা একদম বিগিনার তাদের জন্য বেসিকটা খুব স্ট্রং হয়ে যাবে, আবার সেই শেষের দিকে গিয়েও আবার মিলবে। আর যারা অলরেডি, ধরুন আপনি পড়তেছেন ইঞ্জিনিয়ারিং এ, আপনি অলরেডি রিসার্চের খুঁটিনাটি বেসিকটা জানেন, আপনার অ্যাডভান্স নিড, আপনার অ্যাডভান্স পার্টটুকু জানা দরকার, আপনি আমাদের এখানে কোর্স করে মজা পাবেন। সো আমি জানি এটা, এই প্রশ্নটা বারবার আসবে, ভাই আমি অমুক সাবজেক্ট আমার ফিল আপ হবে কিনা। প্রথম কথা হলো, রিসার্চ একটা বড় জিনিস, আপনি যেই সাবজেক্টেরই হন না কেন, রিসার্চ শেখার শেষ বলে কোনো বিষয় নাই। কিন্তু আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো ইঞ্জিনিয়ারিং এবং এগ্রিকালচারের সাথে একটু কম মিলবে। এটা জাস্ট আমাদের মানে নিজস্ব একটা অ্যাসেসমেন্ট। তবে এখন বলতে পারেন যে ভাই কম মিলবে, আপনারা কি এটার জন্য কোনো ব্যবস্থা নেবেন না? আমরা সব সময় চেষ্টা করি যে যারাই একটু কম পাচ্ছে তাদেরকে কোনো না কোনো ভাবে সাবসিডাইজ করতে আর কি। তো আমরা চেষ্টা করব, যদি আমরা কোনো ভালো ইনস্ট্রাক্টর পাই আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এই দুইটা ব্যাকগ্রাউন্ডকেও যদি কাভার দেওয়া যায়। যেমন গত ব্যাচে শুরুতে আমি বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার এবং লাইফ সায়েন্সের জন্য কম মিলবে, কিন্তু গত ব্যাচ থেকে আমরা একজন ইনস্ট্রাক্টর যুক্ত করেছি, উনি লাইফ সায়েন্সের, উনি বাড়তি ক্লাস নিয়েছে এবং সবার সাথে একটা প্রজেক্টও শুরু করেছে। সো লাইফ সায়েন্সের জন্য যেমন বায়োকেমিস্ট্রি, ফার্মাসি এই টাইপের যারা আছেন, কেমিস্ট্রি, তাদের জন্য কিন্তু কোর্সটা কম মিলছে, কিন্তু তাদের জন্য এখন কিন্তু মানে খুব মানে ভালো হয়েছে আর কি। তো ইঞ্জিনিয়ারিং এ যারা আছেন আমরা চেষ্টা করব যদি নতুন ইনস্ট্রাক্টর দিয়ে ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক কিছু ক্লাস নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করব, কিন্তু এটা 100% গ্যারান্টেড না। সো আশা করি মানে বিষয়টা একটু ক্লিয়ার। সো এখন আমি বলে দিছি যে কিছু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে, যেমন ধরেন সোশ্যাল সায়েন্স। এখন অনেকে বলবেন ভাই আমি পলিটিক্যাল সায়েন্স, আমার সাথে মিলবে কিনা। এই প্রশ্ন করার দরকার নেই, কারণ আপনি অলরেডি মিলবে এটা বলেই দিছি। ওকে, আমি জাস্ট বড় বড় ব্যাকগ্রাউন্ড গুলোর তার ইয়াতে বললাম আর কি। সো এই হলো আর কি বিষয়, কার সাথে মিলবে কার সাথে মিলবে না। আর আমরা এই জন্যই ফি অগ্রিম নিচ্ছি না, কারণ কোর্সের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সবকিছু বুঝে শুনে আপনি কন্টিনিউ করুন, এটাই আমরা চাই। আবার দেখুন, ইঞ্জিনিয়ারিং সাথে কম মিলবে, কিন্তু আমার ধারণা যে ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরাই বেশি আর্টিকেল পাবলিশ করতেছে তুলনামূলক, কারণ
মানে পাবলিশ করার স্কোপটা আমি মনে করি বেশি। আমাদের একজন শিক্ষার্থী আজকে আমাদের গ্রুপে পোস্ট করছে, আপনারা দেখছেন কিনা, ও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং এরই, এবং ওর অলরেডি প্রায় 9-10টা খুব ভালো জার্নালে পেপার হয়েছে। তো সে কিন্তু আমাদের কোর্স করেই তার বেসিকটা স্ট্রং হয়েছে। সো মানে কে কিভাবে বেনিফিটেড হবেন এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা জাস্ট কোর্সের ক্লাসের তালিকা দিয়ে দিছি, আপনি প্লাস মাইনাস করলে নিজেই বুঝবেন যে আপনি কতটা বেনিফিটেড হচ্ছেন। ঠিক আছে। এই আর কি। তবুও কারো একেবারে কনফিউশন থাকলে আমাকে বা অনেকে বললে আমরা তো এগুলোর উত্তর দিয়ে দেবো আর কি। ঠিক আছে। আর এটা একটা জাস্ট অনলাইন কোর্স, নিশ্চয়ই এটা কোনো পিএইচডি না যেখানে সব শিখে শিখে যাবেন। এর বাইরে হাজারো জিনিস শেখার আছে। মানে এই কোর্সেই সবকিছু নয় আর কি। তো কোর্স ফিটা 6 নং লেকচার থেকে 10 নং লেকচারের মধ্যে দিয়ে দিতে হবে। এটা একটু আপনারা মাথায় রাখেন। কারণ অতীতে আমরা একটু পরে নিছি, কিন্তু এখন আমরা একটু স্ট্রিক্ট রুলসে চলে এসেছি যেন আমাদের হ্যাসেলটা কম হয়। কারণ আগে আমরা পুরো কোর্স জুড়ে ফি নিতাম, ফলে আমাদের অনেক পরিশ্রম হতো। এখন আমরা এটা খুব মানে স্ট্রিক্ট রুলস ফলো করতেছি আর কি। ওকে। এই হলো কোর্সের কিছু বেসিক কথাবার্তা। মানে যারা পরবর্তী ভিডিও দিয়ে ক্লাস করবে তারা এতটুকু অংশ হয়তো মানে না দেখলেও চলবে। ওকে। এবার আমি আমাদের মূল আলোচনা শুরু করছি, কেমন? কারো প্রশ্ন থাকলে রিয়েক্ট অপশনে গিয়ে হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখবেন। আমি টাইম টু টাইম হচ্ছে যে এগুলো কভার করব। মেডিকেল সেক্টরের সাথে মিলবে, আমি আগেই বলছি। সাইকোলজির সাথে মিলবে। যারা কমেন্ট করতেছে নিজেদের ব্যাকগ্রাউন্ডের নাম নিয়ে, কাদের সাথে মিলবে না আমি সেটা ডিক্লেয়ার করে দিছি, সো অন্যদের সাথে এটা মিলে যাবে আর কি। ঠিক ঠিক আছে। ওকে। এখন সব ক্লাস হয়তো সবার প্রয়োজন না হইতে পারে, যেমন আর সফটওয়্যার, এটা আমরা শেখাবো, মানে আপনার যদি প্রয়োজন না হয় আপনি এই অংশটা স্কিপ করলেন। ঠিক আছে। এই আর কি। ওকে। তো আমি আর সবার প্রশ্নের উত্তর দিতে চাই না আলাদা আলাদা। যেমন আমি বলছি বিজনেসের সাথে মিলবে, এখন একজন প্রশ্ন করছেন ফাইন্যান্সের সাথে মিলবে মিলবে কিনা, সো মিলবেই। তো রমজান মাসে আমরা ক্লাস সংখ্যা কম রাখবো, এবং রমজান মাসে ক্লাস কখন হবে এটা আমি আপনাদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেব। কিন্তু 5 বছর ধরে আমরা কোর্স করাচ্ছি, তো আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে, আমরা ওইভাবেই ক্লাসগুলোর শিডিউলিং করব। হয়তো রাত 10টা 15 থেকে ক্লাসগুলো হবে, কিন্তু আমরা এটা জানাবো আর কি। ঠিক ঠিক আছে। ওকে। একজন বলছেন ম্যাথমেটিক্সের সাথে মিলবে কিনা। সবচেয়ে কম মিলবে আমি বলবো ম্যাথমেটিক্সের সাথে। সো মানে আমরা মানে প্রসিড করি আর কি। ঠিক আছে। কারো প্রশ্ন থাকলে আমরা ই করবো আর কি। তো রায়হান ভাই, আপনি কোর্স আউটলাইন দেখে নিন, তাহলে বুঝবেন কোন কোন ক্লাস আছে। একজন বলছেন আর্টস ফ্যাকাল্টির সাথে মিলবে কিনা, অবশ্যই মিলবে। ওকে। আমি মূল ক্লাস শুরু করছি। কেউ আর নিজের সাবজেক্ট দিয়ে প্রশ্ন করলে আমি রিপ্লাই দিচ্ছি না আপাতত। আপনার প্রশ্ন থাকলে আমাদেরকে আলাদা জিজ্ঞেস করবেন আর কি, কেমন? ওকে। এখন যেমন একজন প্রশ্ন করছেন পাইথন শেখানো হবে কিনা, দেখুন কোর্স আউটলাইন দিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্লাসের তালিকা আছে, এখানে আর এর ক্লাস আছে, পাইথনের ক্লাস নেই। ফলে পাইথন শেখানো হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এর বাইরে মানে সফটওয়্যার কিন্তু অনেক আছে। স্টার্টা আছে, ইকোনোমেট্রিক্স আছে, স্মার্ট পিএলএস আছে। কিন্তু আমাদের ব্যাচে আমরা শেখাবো জোটেরো, কোবো টুলবক্স, এসপিএসএস, আর এবং এনবিবো। এই আর কি। আশা করি বিষয়টা বুঝেছেন। এই যে এখন আমাকে জিজ্ঞেস করতেছেন ইংলিশের সাথে মিলবে কিনা, আমি কিন্তু বলেই দিছি যে কার কার সাথে মিলবে আর কি। ঠিক আছে। ওকে। তাও কারো বেশি কনফিউশন থাকলে আমাকে জানালেই হবে আর কি। ওকে। আহ আচ্ছা, ঠিক আছে, আমরা মূল ক্লাস শুরু করি, কেমন? আমার মনে হয় আমরা বেশি সময় নিয়ে নিচ্ছি। মাসুদ বারো জিজ্ঞেস করছেন ইংলিশের সাথে মিলবে কিনা, ইংলিশের সাথে মিলবে। সুমন আমরা জিজ্ঞেস করছেন এডুকেশন মিলবে কিনা, অবশ্যই মিলবে, কারণ এডুকেশন সোশ্যাল সায়েন্স আমি তো বললামই। সো মানে যে জিনিসটা বুঝতেছেন সেটা আমি মনে করি নতুন করে চ্যাট না করা ভালো। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আর আপনারা তো 5টা ক্লাস করার সুযোগই পাচ্ছেন, সেক্ষেত্রে তো কিছুটা বুঝতে পারবেন যে কোর্সের অ্যারেঞ্জমেন্টটা কেমন, কতটুকু যাবে না যাবে। এটা তো এমন না যে কয়েক লক্ষ টাকা এখানে খরচ হচ্ছে, খুব বেশি প্রবলেম হয়ে যাবে কিছু ক্লাস না মিললে। আমি মনে করি দিন শেষে আমাদের শিক্ষার্থীরা সবাই স্যাটিসফাইড থাকে, হয়তো কারো মাত্রাটা খুব হাই থাকে, কারো তুলনামূলক কম, এই আর কি। ওকে। তো আজকে আমরা লেকচার 1 ক্লাস শুরু হচ্ছে। তো প্রথম লেকচারে আমরা আর্টিকেল সার্চ এবং সিলেকশন নিয়ে কথা বলবো। তো আর্টিকেল সার্চ আর সিলেকশন কেন দরকার, উত্তর হচ্ছে আপনারা যদি কোনো একটা রিসার্চ আর্টিকেল ওপেন করেন, আপনারা দেখবেন যে ইন্ট্রোডাকশন নামে একটা পার্ট থাকে, লিটারেচার রিভিউ নামে পার্ট থাকে, এরকম অনেকগুলো পার্ট থাকে। তা আমরা অন্যান্য গবেষকদের কাছ থেকে আমাদের তথ্য নিতে হয়, মানে রিসার্চ আর্টিকেলের বিভিন্ন পার্টে অন্যান্য গবেষকদের কাছ থেকে আমাদের তথ্য নিতে হয়। এখন অন্য গবেষকদের কাছ থেকে তথ্য নিতে হলে তাদের আর্টিকেলগুলো তো আপনার পড়তে হবে, এবং তাদের আর্টিকেলগুলো দেখতে হবে, তাই না? বাছাই করতে হবে, দেন আপনি তার কাছ থেকে তথ্য নিতে পারবেন। তো আপনারা রিসার্চে যখন নামবেন, আপনারা দেখবেন যে অন্যদের প্রচুর আর্টিকেল পড়তে হবে, যে যে টপিকে কাজ করেন না কেন। আজকের ক্লাসটা এই জন্য বেসিক একটা ক্লাস।
আজকে ক্লাসে আমরা দেখবো অন্যদের আর্টিকেল আমরা কিভাবে সার্চ করব এবং সেখান থেকে ভালো আর্টিকেল কিভাবে বেছে নেব। খুবই বেসিক লেভেলের ক্লাস। এখানে যারা রিসার্চ নিয়ে কাজ করেন, আর্টিকেল পাবলিশ করেছেন, আমার ধারণা আপনাদের কাছে ক্লাসটা বোরিংও লাগতে পারে, কিন্তু বিগিনাররা খুবই খুবই উপকৃত হবেন। ওকে, তো প্রথম কথা হলো, আমরা আর্টিকেল কোথায় খুঁজবো? এখানে আমরা আর্টিকেল দুই জায়গায় খুঁজতে পারি। আমরা গুগলে খুঁজতে পারি, গুগল স্কলারে খুঁজতে পারি। আবারও বলছি, আমরা গুগলে খুঁজতে পারি, গুগল স্কলারে খুঁজতে পারি। জাস্ট 10 সেকেন্ড প্লিজ। অনেকে একটু পরে বলবেন যে স্ক্রিনের সাথে মিলে না, তা আমি এই জন্য আমার একটা মোবাইলে আমি জয়েন করি, যেন আমি দেখতে পাই আর কি যে আপনাদের স্ক্রিন কখন দেখাচ্ছে। একটু জাস্ট 10 সেকেন্ড প্লিজ। আপনারা কি স্ক্রিনে একটা শীট দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি একটা শীট দেখা যায়? এই যে গুগল স্কলার বা এই নামে একটা শীট কি দেখা দেখা যায়? ওকে, আশা করি দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। যদি কোনো ইকো হয় তাহলে আমাকে জানাবেন, কারণ আমি আরেকটা ডিভাইস দিয়েও আমি জয়েন, সরি, আমি আরেকটা ডিভাইস দিয়েও জয়েন করে রাখলাম, যেন যেটা বললাম আর কি যে আচ্ছা, ওকে, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে এবং কোনো ধরনের ইকো হচ্ছে না। তো যেটা বললাম যে রিসার্চ আর্টিকেল আমরা, আমার এখানে কি ইকো হচ্ছে একটু জানাবেন তো চ্যাট বক্সে। ইকো হচ্ছে? ওকে, ইকো হচ্ছে না আশা করতেছি। ঠিক ঠিক আছে, আমি একটু ডিভাইস দূরে রাখি। ওকে, তো কথা হলো যে আমরা আর্টিকেল কোথায় খুঁজবো। দেখুন, আমরা আর্টিকেল খুঁজতে পারি দুই জায়গায়, মানে দুই জায়গায় বলতে আমরা যে কোনো কিছু খুঁজি কোথায়, গুগলে। আমি হয়তো আর্লি ম্যারেজ নিয়ে কাজ করব, আমি তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমি হয়তো এআই নিয়ে কাজ করব। তো যেটা নিয়ে আমরা কাজ করি না কেন, আমরা গুগলে গিয়ে খুঁজতে পারি। মানে আমরা যা আর যে যে আর্টিকেল আমাদের দরকার। এখন গুগলের সমস্যা হচ্ছে, গুগলে সব কিছু থাকে। গুগলে আপনি যদি আর্লি ম্যারেজ লিখে সার্চ করেন, সে আর্লি ম্যারেজ বিষয়ক মুভি দেখাবে, আর্লি ম্যারেজ বিষয়ক ছবি দেখাবে, সব দেখাবে। কিন্তু আমাদের দরকার টু দা পয়েন্টে, মানে আমাদের মূলত দরকার হচ্ছে আর্লি ম্যারেজ রিলেটেড রিসার্চের ডকুমেন্ট গুলা। তো রিসার্চের ডকুমেন্ট গুলা পেতে হলে, আবারও বলছি, রিসার্চের ডকুমেন্ট গুলা পেতে হলে আপনার এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে শুধু রিসার্চের ডকুমেন্ট গুলাই পাওয়া যায়। তো গুগলের এই রিসার্চের যে প্রোডাক্ট, মানে গুগলের রিসার্চের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম হচ্ছে গুগল স্কলার। যদি গুগল স্কলার লিখে সার্চ করেন, এই যে আমি গুগলে যাচ্ছি, আমি যে একটা ট্যাবে আমি গুগলে যাচ্ছি, তারপর যদি গুগল স্কলারে ঢুকেন, তো এটা এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র রিসার্চই পাওয়া যায়। যেমন গুগল ছবিতে আমরা ছবি রাখি, গুগল ফাইলে আমরা ফাইল রাখি, গুগল ড্রাইভে আমরা ফাইল রাখি, গুগল ফটোতে ফটো রাখি, ঠিক তেমনই গুগলেরই প্রোডাক্ট যেটা রিসার্চ নিয়ে কাজ করে। এখন এখানে গিয়ে যে আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, যেমন আমি হয়তো কাজ করব ধরেন স্মার্ট সিটি এবং আরবান প্ল্যানিং নিয়ে আমি কাজ করব, আমি এটা লিখে যদি সার্চ করি, এখানে লাখ লাখ বা হাজার হাজার আর্টিকেল আমাকে দেখাবে। শুধু এই টপিক না, দুনিয়ার যে কোনো টপিকে যদি আমি সার্চ করি গুগল স্কলারে গিয়ে, সে আমাকে হিউজ ডকুমেন্ট দেখাবে। কারণ এইটা হচ্ছে যে সবচেয়ে বড় জায়গা যেখানে আমরা আর্টিকেল সার্চ করতে পারি। তার নামটা কি? নামটা হলো গুগল স্কলার। নামটা হলো গুগল স্কলার। ওকে, এটার আরো অনেক কাজ আছে, আমরা সময়ের সাথে সাথে এটা দেখাবো। তার মানে গুগল স্কলারে গিয়ে সার্চ করা বেটার গুগলের চাইতে, কারণ এখানে রিসার্চের বুকস বা রিসার্চ আর্টিকেল গুলা দেখাবে। বলতে পারেন ভাই কেন আর কোনো ওয়েবসাইট নেই? আছে, আর একটা ওয়েবসাইটের নাম আছে, নাম হলো শাইলিট। সাইন্টিফিক লিটারেচারের সংক্ষিপ্ত রূপ হলো শাইলিট। শাইলিট.com এ ঢুকবেন। এটাও গুগল স্কলারের মতো একটা বড় ওয়েবসাইট, এখানে দুনিয়ার কোটি কোটি আর্টিকেল পাওয়া যাবে। এখানে গিয়ে আমাদের একই কাজ। যেমন আমি যদি সেম জিনিসটা ধরেন, আমি যদি সেম সেম সার্চটা, এই যে আমি এটা কপি করলাম, আমি এটা কপি করে একটু আপনাদের স্ক্রিনে হয়তো 2-4 সেকেন্ড পরে দেখাইতে পারে, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করতেছেন বা পুরান ভার্সন, একটু পরে দেখাবে, কিন্তু মিলাই নিলে হবে। দেখুন, আমি শাইলিট ওয়েবসাইটে গেলাম, শাইলিট ওয়েবসাইটে গিয়ে এই যে আমি সার্চ করলাম, আমাকে এই টপিকে 929টা পেপার দেখাচ্ছে, পেপার বা ডকুমেন্ট দেখাচ্ছে। তাহলে শাইলিটও একটা বড় ওয়েবসাইট যেখানে গিয়ে আমরা চাইলে সার্চ করতে পারি, যেখানে গিয়ে আমরা চাইলে সার্চ করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো
আরো আছে, একটা ওয়েবসাইট হচ্ছে লেন্স। আমি নামগুলা কিন্তু শিটে দেওয়া আছে, সো এটা আপনাদের মুখস্থ করা লাগবে না। এগুলো হচ্ছে বড় ওয়েবসাইট যেখানে সব বিষয়ের কোটি কোটি ডকুমেন্ট পাওয়া যায়। খুব বড় ওয়েবসাইট, ঠিক আছে। এই যে লেন্স, লেন্সের ওয়েবসাইটে গিয়ে যেখানে লেখা আছে স্কলারলি ওয়ার্কস, এই স্কলারলি ওয়ার্কসে যাবেন। গিয়ে আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়ের টাইটেল বা টপিকটা দেবেন। সে আপনাকে হিউজ ডকুমেন্ট দেবে। লেন্সে হয়তো মানে ক্যাপচা ভেরিফাই করা লাগতে পারে, কিন্তু লেন্সও একটা ফ্রি ওয়েবসাইট যেখানে হিউজ ডকুমেন্ট পাওয়া যায়। তাহলে আমরা তিনটা ওয়েবসাইটের নাম জানতেছি, যেই ওয়েবসাইট গুলোতে আমরা কোটি কোটি ডকুমেন্ট পাবো এবং যে কোনো সাবজেক্টে সবাই বেনিফিটেড হবে, এবং আমি নিজেও কিন্তু গুগল স্কলার থেকে অনেক বেনিফিটেড হই। এখন সমস্যা হলো যে এই তিনটা ওয়েবসাইটে দুনিয়ার সব ভালো আর্টিকেল, নর্মাল আর্টিকেল, ভুয়া আর্টিকেল সব আছে। মানে এই তিনটা ওয়েবসাইটে দুনিয়ার সব টাইপের আর্টিকেল পাওয়া যায়। ফলে গুগল স্কলারে ধরেন হয়তো 20 মনে করেন 50% আর্টিকেল ভালো, আবার 40% আর্টিকেল আছে ভুয়া, আবার 10% আর্টিকেল আছে নর্মাল। ভুয়া কি নর্মাল কি আগামী ক্লাসে শিখবেন। মানে আমি বলতে চাচ্ছি যে গুগল স্কলার সবচেয়ে বড় জায়গা, বা শাইলিট বা লেন্স অনেক বড় জায়গা, কিন্তু এখানে ভালো মন্দের অনেক মিশ্রণ রয়েছে, ভালো মন্দের অনেক মিশ্রণ রয়েছে। ফলে নতুন গবেষকরা এখান থেকে আর্টিকেল চুজ করলে অনেক সময় বিপদে পড়লেও পড়তে পারে। এই জন্য আমরা বৈশিষ্ট্যটা শিখবো একটু পরে, ভালো কিভাবে চিনবো। এর বাইরেও আছে, এর বাইরে যে কোনো ওয়েবসাইট না আছে, যেমন রিসার্চ গেট নামক একটা ওয়েবসাইট আছে, আপনার নাম শুনছেন রিসার্চ গেট। রিসার্চারদের আইডি ওখানে খোলা যায়। তো আপনি চাইলে নিজেই আইডি খুলে নিজের একাডেমিক অ্যাসাইনমেন্টও সেখানে আপলোড করতে পারবেন। তাহলে আপনারাই বলুন যে রিসার্চ গেট কতটা রিলায়েবল, যেখানে যে কোনো কেউ যে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারে, সেটা কি খুব বেশি রিলায়েবল? সেখানে তো ভালো আর্টিকেলও থাকবে, মন্দ আর্টিকেলও থাকবে। আরেকটা ওয়েবসাইট আছে একাডেমিয়া, একাডেমিয়া.কম। ওখানেও কিন্তু ভালো মন্দ সব কোয়ালিটির আছে। ফলে এগুলো হচ্ছে বড় ওয়েবসাইট, শিটে নাম আছে, বড় ওয়েবসাইট। কিন্তু এগুলোর উপর আমরা 100% রিলাই করবো না, কারণ এগুলো হচ্ছে যে আমি গত ব্যাচে বলছি যে ঢাকার গুলিস্তানে যারা গেছেন আপনারা দেখবেন যে ওখানে মানে চোরাই জুতা বিক্রি হয়। আরো 100 হাত সামনে দেখবেন আবার অ্যাপেক্সের শোরুমও আছে, বাটার শোরুমও কিন্তু আছে। সো গুগল স্কলার হচ্ছে এমন জায়গা যেখানে একই সাথে ভালো খারাপ সব ধরনের মিশ্রণ আছে। এখান থেকে আমাদের ভালোটা বাছাই করতে হবে, যেন আমরা আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলো শিখবো। সো আমরা কিছু নাম জানলাম, কিছু আমরা নাম জানলাম যেখানে গিয়ে আমরা ভালো ভালো আর্টিকেলের খোঁজ পাইতে পারি। ঠিক আছে, ওকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এমন কি কোনো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে অনেক আর্টিকেল আছে, আবার এট দ্য সেম টাইম ওয়েবসাইটটাও অনেক ভালো, মানে ওখানে শুধু ভালো আর্টিকেলে আছে, নর্মাল আর্টিকেল ওখানে নাই, এমন কোনো ওয়েবসাইট আছে কিনা? উত্তর হচ্ছে আছে, এমন ওয়েবসাইটও আছে। সবগুলা নাম কিন্তু শিটে লেখা আছে, আগে বলতেছি। কারো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করে রাখুন, আমি টাইম টাইম রিপ্লাই করব। প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা ক্লাস চলাকালীন সময় প্রশ্ন একটু কম নেই, কারণ প্রথম দিকের ক্লাসগুলোতে অনেক স্ক্যাটার্ড প্রশ্ন আসে। অনেকে এত প্রশ্ন করবে, ভাই আমি অমুক সাবজেক্টের, এখন এই প্রশ্ন ক্লাসের মাঝখানে করলে কিন্তু হ্যাম্পার হবে। তাই আমরা প্রশ্নটা একটু পরে নিচ্ছি, আগে আমরা কন্টেন্ট শেষ করি। দেখুন, এই যে সায়েন্স ডিরেক্ট, আমি সায়েন্স ডিরেক্ট লিখে জাস্ট গুগলে সার্চ করলাম। তো সায়েন্স ডিরেক্টের আপনি ইয়েটা পেয়ে যাবেন, এরপর ওখানে ক্লিক করলে ভেতরে ঢুকবো। এখন দেখুন, এখানে হচ্ছে যে সব ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল পাওয়া যাবে। এট দ্য সেম টাইম এই আর্টিকেল সবগুলাই ভালো, মানে এখানকার আর্টিকেলের কোয়ালিটি ভালো। এখানে অ্যাটলিস্ট আর্টিকেলের মান নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। ঠিক আছে, সায়েন্স ডিরেক্টে গিয়ে আমি ধরেন ভার্চুয়াল রিয়েলিটি গেমস নিয়ে আমি কথা কাজ করব, আমি যদি সেটা লিখে সার্চ করি, মানে সায়েন্স ডিরেক্টে দেখেন এই যে হিউজ ডকুমেন্ট, কিন্তু সবগুলো ডকুমেন্ট ভালো এবং অনেক কাস্টমাইজ করা যায়। আমরা সেটা সময়ের সাথে সাথে দেখাবো। তো এটা একটা ওয়েবসাইট খুব মাথায় রাখবেন, সায়েন্স ডিরেক্ট খুব ভালো, মানে আমার খুব প্রিয় ওয়েবসাইট বলতে পারেন এটা। আরেকটা ওয়েবসাইট আছে সায়েন্স ডিরেক্টের মতোই, এটার নাম হলো দোয়াজ, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল। এটার পূর্ণরূপ হলো, এটা সংক্ষিপ্ত রূপ হলো দোয়াজ। তো এই দোয়াজ, আপনারা দোয়াজ শব্দটা লিখে যদি গুগলে সার্চ করেন, দেখুন আমি গুগলে সার্চ করছি দোয়াজ লিখে। এরপর মানে বিষয়গুলো খুব ইজি, জাস্ট ওয়েবসাইটে ঢোকা। দোয়াজে ঢুকে এখানে আর্টিকেল ক্যাটাগরিতে যাবেন, আর্টিকেল। এরপর আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয় লিখে আপনি সার্চ করবেন। তো দোয়াজের ওয়েবসাইটেও যে আর্টিকেল গুলো আছে, এখানে দোয়াজের সংগ্রহশালা এতটা বিশাল না গুগল স্কলারের মতো বা সায়েন্স ডিরেক্টের মতো, কিন্তু দোয়াজের আর্টিকেল গুলো রিলায়েবল। মানে এখানকার আর্টিকেলের কোয়ালিটি নিয়ে কোনো মানে প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে দোয়াজও একটা পটেনশিয়াল ভালো জায়গা যেখান থেকে আমরা আর্টিকেল চুজ করতে পারি। হুম। তো এই গেল আমাদের দুটো ওয়েবসাইট যেখান থেকে আমরা এটা কিন্তু সব ব্যাকগ্রাউন্ডের জন্য, নট ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক, সব ব্যাকগ্রাউন্ডের জন্য এগুলা। এর বাইরে ওয়ার্ল্ড ওয়াইড দুইটা ব্যাকগ্রাউন্ডে রিসার্চ হয় সবচেয়ে বেশি, আপনারা জানেন, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে হেলথ সায়েন্স।
পুরা ওয়ার্ল্ড ওয়াইড যত রিসার্চ হয় এই দুইটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি বলবো যে মানে সিংহভাগ দখল করে নেয়। তো এই দুইটা ব্যাকগ্রাউন্ডের জন্য আবার আলাদা ওয়েবসাইট আছে। ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে আইইই এক্সপ্লোর, এই এক্সপ্লোর ডট org। আমি জাস্ট নামগুলা বলতেছি, এখানে গিয়ে আপনি যে কোনো বিষয় লিখে যদি সার্চ করেন তাহলে আপনাকে ওই বিষয়টা আমি একটু দেখাই দিচ্ছি। ধরেন আমি কথার কথা আমি, আচ্ছা আইই এক্সপ্লোর এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে চান সার্চ করবেন, সে আপনাকে এই রিলেভেন্ট কনফারেন্স পেপার এবং জার্নাল আর্টিকেল এগুলো দেখাবে, এই যেগুলো দেখাবে। ঠিক আছে। অনেকে বলবেন ভাই ডাউনলোড করবো কেমন, সেটা অন্য আলাপ, সেটা আমরা অন্য দিন করবো, ডাউনলোডের আলাপ। ঠিক আছে। তো এটা হলো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য, ইঞ্জিনিয়ারিং বা অনেক ক্ষেত্রে পিওর সায়েন্সও কিছুটা কভার করবে। এই ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য এটা খুব মানে প্রেস্টিজিয়াস একটা ওয়েবসাইট, এবং এখানে প্রায় 67 লাখ আর্টিকেল আছে। আর অন্যদিকে হেলথ সায়েন্সের জন্য ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় ওয়েবসাইট হলো পাবমেড। পাবমেডের আর্টিকেলের কোয়ালিটি অলমোস্ট ভালো। আপনার নাম হয়তো শুনে থাকবেন পাবমেড শব্দটা, এখানে অনেকে নাম শুনছেন। তো পাবমেডে গেলে হচ্ছে হেলথ সায়েন্স, হেলথ নার্সিং বা রিলেভেন্ট যে ব্যাকগ্রাউন্ড গুলো সেগুলোর আর্টিকেল এখানে পাবেন। এখানে গিয়ে আপনি যদি পাবমেড লিখে গুগলে সার্চ করেন আপনাকে পাবমেডের ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর অ্যাডভান্স সার্চ, ওখানে ক্লিক করলেই আপনি বুঝবেন বাকিটা আপনার কি করতে হবে। সার্চ করার জায়গায় আপনাকে নিয়ে যাবে, এখানেও আপনি সার্চ করলে অনেক আর্টিকেল পাবেন, ওদের মিলিয়ন মিলিয়ন সংগ্রহশালা। তাহলে আমি যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড স্পেসিফিকও কিন্তু কিছু ওয়েবসাইট আছে। এখন অনেকে বললেন যে ভাই আপনি ইঞ্জিনিয়ারিং দেখালেন, হেলথ সায়েন্স দেখালেন, তাহলে আমি সোশ্যাল সায়েন্স, আমার কি কিছু নাই? আছে। এগুলো গুগলে সার্চ করলেই, আপনি জাস্ট গুগলকে জিজ্ঞান বা চ্যাট জিপিটি কে জিজ্ঞান যে আমি সোশ্যাল সায়েন্সের আমার আর্টিকেল সার্চ করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক বড় ডেটাবেস কোনটা, সে হয়তো বলবে যে আপনি এসএসআরএন এ খোঁজ করেন, আর অনেকগুলো নাম বলবে সে। তো এরকম সব ব্যাকগ্রাউন্ডেরই কিছু না কিছু এরকম ওয়েবসাইট আছে, এগুলো সার্চ করলে নামগুলো জানতে পারবেন। আমি জাস্ট বড় দুইটার নাম বললাম, আমাদের অনেক বেশি কন্টেন্ট তো সব শেষ করতে পারবো না বলে। তো যেটা বললাম যে এই ওয়েবসাইট গুলো আমাদের এই রিসার্চের জার্নিতে বলা যায় নিত্যদিনের সঙ্গী হবে। একজন প্রশ্ন করছেন হ্যান্ড নোট করবো কিনা, আমি মনে করি না করলেও চলবে, কারণ শিটে এগুলো একদম সব আছে। মানে আমি যে শিটের চেহারাটা একটু আপনাদেরকে দেখাই, দেখুন। একটু আগে আমরা যে নামগুলা বলছি, গুগল স্কলার, সাইলিট, লেন্স, সায়েন্স ডিরেক্ট, দোয়াজ, সব কিন্তু মানে শিটে কিন্তু আছে। সো আমি মনে করি না যে মানে নোট নেওয়াই লাগবে, এটা না নিলেও চলতেছে। ঠিক আছে। আচ্ছা। তো এই জায়গাগুলোতে গিয়ে আমরা আর্টিকেল সার্চ করবো, আর্টিকেল সার্চ করার জায়গাগুলা। এর বাইরে নিশ্চয়ই আরো আরো জায়গা আছে, আমি বড়গুলোর নাম বললাম। আচ্ছা, আমরা যেটা বললাম যে আমরা চাইলে গুলিস্তানে গিয়ে সার্চ করতে পারি, এখানে ভালো মন্দ সব কোয়ালিটি আছে। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে ভাই এরকম কি জায়গা আছে যেখানে শুধুমাত্র, কথার কথা, শুধু জুতা পাওয়া যায়, যেখানে শুধুমাত্র মোজা পাওয়া যায়? হ্যাঁ, এরকমও দোকান আছে। রিসার্চের ক্ষেত্রে এরকম যে, একটু বুঝেন, কিছু শব্দ আমাদের খুব ভালো করে বুঝতে হবে যারা এখানে নতুন। আর্টিকেল, জার্নাল এবং পাবলিশার, এই তিনটা শব্দ আমাদের বুঝতে হবে। আর্টিকেল, জার্নাল, পাবলিশার, এই তিনটা শব্দ আমাদের বুঝতে হবে। তিনটা শব্দ কি? আচ্ছা, আমি আমার একটা আর্টিকেল দিয়ে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরুন আমার লাস্ট যে আর্টিকেলটা সেটা দিয়েই দেখাই আপনাদেরকে। আচ্ছা, স্ক্রিনে আপনারা এই যে এখন একটা আর্টিকেল দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখন তিনটা জিনিস শিখবো: আর্টিকেল, জার্নাল, পাবলিশার। আমরা যেটা পাবলিশ করি এখানে সবাই, সেটা হচ্ছে আর্টিকেল। মানে আমরা পাবলিশ করি, আর্টিকেল পাবলিশ করি। আর্টিকেল কোথায় পাবলিশ করি? আমরা আর্টিকেল পাবলিশ করি জার্নালে। আমরা আর্টিকেল পাবলিশ করি জার্নালে। আর জার্নাল গুলা সাধারণত একটা কোম্পানির আন্ডারে থাকে, একটা কোম্পানির আন্ডারে থাকে। যেমন ধরেন আমরা পড়াশোনা করি কোথায়? ডিপার্টমেন্টে। আর ডিপার্টমেন্ট গুলো সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে থাকে। এই ইউনিভার্সিটিতে হয়তো 50টা ডিপার্টমেন্ট থাকতে পারে। মানে ধরুন আমরা যদি আমাদের কথা চিন্তা করি, আমরা হলাম আর্টিকেল, আর আমরা পড়ি কোথায়? ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্ট হচ্ছে মনে করেন জার্নাল। আর এই অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে এক একটা ভার্সিটির আন্ডারে। ঠিক তেমনি আমরা আর্টিকেল পাবলিশ করি জার্নালে, জার্নাল গুলা থাকে সাধারণত পাবলিশারদের আন্ডারে। এখন ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি র্যাঙ্কিং দেখাই বা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, গুগলে সার্চ করলেও পাবেন, আমি দেখাচ্ছি, স্ক্রিনে হয়তো এখন দেখতে পাবেন। ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো বড় বড় পাবলিশার আছে যারা পাবলিশিং ইন্ডাস্ট্রির খুব বড় নাম। যেমন ধরেন বাংলাদেশে আমরা
কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলেই দেখি যে এটা হয় প্রাণের, অথবা এটা স্কোয়ারের, মানে এরকম কিছু কোম্পানি আছে যে বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে তাদের, তারা এমনি ভালো কোম্পানি, তাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো, বা ইউনিলিভার, কিন্তু বেশিরভাগ কোম্পানি তাদের। ঠিক তেমনই রিসার্চের জগতে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন যে কোনো আর্টিকেল পড়তে গেলে, পাবলিশ করতে গেলে খুব কমন কিছু নাম আছে। এরা হলো পাবলিশার, এরা হলো মার্কেটে সবচেয়ে বড় প্লেয়ার বলা যায়। তো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে সেরা পাবলিশার গুলোর নাম এখানে দেওয়া আছে। এলসবিআর, স্প্রিনজার, উইলি, এমডিপিআই, টেলর ফ্রান্সিস, অনেকগুলা পাবলিশারের নাম এখানে দেওয়া আছে। কারো রেপুটেশন বেশি, কারো একটু কম, কিন্তু মানে খুব এগুলো হচ্ছে টপ পাবলিশার। যেমন আমার নিজের যতগুলা আর্টিকেল আছে সবগুলাই হয় এলসবিআরে, অথবা স্প্রিনজারে, অথবা উইলিতে, অথবা টেলর ফ্রান্সিস। এর বাইরে কিন্তু আমি, আমার আর্টিকেল নেই। তো আমি যেটা বলছি, এখানে যারা হায়ার স্টাডি পারপাসে আর্টিকেল করবেন, আগামী ক্লাসে বুঝবেন যে নর্মাল আর্টিকেল বা ভুয়া আর্টিকেল কাকে বলে। আপনি নর্মাল 50টা আর্টিকেল করলেও অতটা লাভ হবে না যদি ভালো পাবলিশারের আন্ডারে করতে পারেন। আর আমরা এগুলো এখন এখন শেখাচ্ছি যে জন্য, আমরা যেই আর্টিকেল থেকে তথ্য নেব, সেই আর্টিকেলটা যেন এদের এই যে স্ক্রিনে যে ভালো ভালো পাবলিশার গুলার নাম দেখতে পাচ্ছেন, সেই আর্টিকেলটা যেন যেই জার্নালের হয়, সেই জার্নালটা যেন এদের কারো না কারো জার্নাল হয়। বুঝতে পারছেন? মানে এদের জার্নালগুলো, যেমন এলসবিআর এর জার্নাল আছে 3,000, খেয়াল করুন। এলসবিআর এর 3,000 জার্নাল আছে, হিউজ। কিন্তু দেখেন এলসবিআর এর, এই যে এলসবিআর এর 3,000 জার্নাল, স্প্রিনজার এর 3,000 জার্নাল, উইলির 1872টা জার্নাল। আচ্ছা, অনেক কথা প্রশ্ন করবে, ফ্রি থেকে কেমনে পাবলিশ করবে, এই আলোচনাগুলো হবে। এদের বেশিরভাগ জার্নালেই আমরা বাংলাদেশ থেকে ফ্রিতে পাবলিশ করতে পারবো। আমার কোনো আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগে নাই। আমাদের ব্যাচের শিক্ষার্থী যারা আমাদের হেল্প নিয়ে আর্টিকেল পাবলিশ করেছে, কারো কিন্তু টাকা লাগে না, সেটা ভিন্ন হিসাব, অন্য ক্লাসের আলোচনা। ওকে। আবার এমডিবিএ তে পাবলিশ করতে টাকা লাগে মোস্ট, বেশিরভাগ ক্ষেত্রেই, এটা অন্য কেস। তো যেটা বললাম, যে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে বড় বড় পাবলিশার গুলার এত হাজার হাজার জার্নাল আছে। আর এই জার্নাল গুলার মধ্যে লাখ লাখ আর্টিকেল পাবলিশ হয়। যেমন যে আমরা খেয়াল করি যে 2025 সালে, 2025 সালে এলসবিআর এর 3,080টা জার্নালে প্রায় 10 লাখ আর্টিকেল পাবলিশ হয়েছে। তো বুঝতে পারতেছেন যে এটা পাবলিকেশন ইন্ডাস্ট্রির কত বড় জায়গা জুড়ে জুড়ে আছে। তো এই কথাগুলো এই জন্য বলছি যে এদের আবার নিজেদের ওয়েবসাইট আছে। মনে মনে করেন এটা হলো বাটা, এটা হলো অ্যাপেক্স, এরকম এটা সবাই এক একটা ব্র্যান্ড। তো এদের আবার নিজেদের ওয়েবসাইটে গেলে এদের আর্টিকেল গুলা পাবেন, এবং অবশ্যই ভালো, এগুলাও ভালো ভালো আর্টিকেল। যেমন একটা হচ্ছে, আমরা গুগল স্কলার বা সাইলিট, সায়েন্স ডিরেক্টে আমরা তো সবারটা একসাথে পাই। আর যদি এদের নিজেদের ওয়েবসাইটে যাই, যেমন ধরেন কথার কথা, ফ্রন্টায়ার হচ্ছে একটা, এই যে ফ্রন্টায়ার হচ্ছে একটা পাবলিশার। আমি যদি এখন গুগলে যাই, দেখেন, সরি, খেয়াল করেন, আমি যদি এখন গুগলে যাই, সরি সরি, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আমি যদি এখন গুগলে যাই এবং গুগলে গিয়ে ফ্রন্টায়ার শব্দটা দেখি, ফ্রন্টায়ার, ঠিক আছে, ফ্রন্টায়ার জার্নাল বা ফ্রন্টায়ার শব্দটা দেবে লিখি, তো ফ্রন্টায়ারের ওয়েবসাইটে আমি পাবো। ফ্রন্টায়ার হচ্ছে একটা পাবলিশার, এদের অধীনে শত শত জার্নাল আছে। এই যে আমি গুগলে গিয়ে ফ্রন্টায়ারের ওয়েবসাইটে গেলাম, ওরা দেখাবে যে ওদের কত জার্নাল আছে। এরপর আমি এই যে ফ্রন্টায়ারের অল আর্টিকেলে যদি ক্লিক করি, তাহলে ফ্রন্টায়ারের আর্টিকেল গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এরকম সবগুলা পাবলিশারের নিজেদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে যেখানে ওদের আর্টিকেল গুলো দেখতে পাওয়া যায়। তা আমরা যারা আর্টিকেল খুঁজবো, তারা চাইলে এরকম পাবলিশারের ওয়েবসাইটে গিয়েও খুঁজতে পারি। মানে এটা যার যার ইচ্ছা, যার যার রুচি, আমি বলবো। ঠিক আছে, মানে আপনার ইচ্ছা, আপনি কোথায় গিয়ে খুঁজবেন, এটা একান্ত আপনার ইচ্ছা। যেমন আমার ক্ষেত্রে আমি একটা কৌশল অবলম্বন করি, সেটা আপনাদেরকে বলি। আর্টিকেল আমরা অনেকভাবেই সার্চ করি। যেমন আমি হয়তো গবেষণা করব, দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস ডিসিশন মেকিং, কথার কথা আমি এটা নিয়ে কাজ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস ডিসিশন মেকিং, এটা হচ্ছে আমার গবেষণার এরিয়া। আমি করি কি, আমি যদি কখনো গুগলে সার্চ করি, মানে ধরেন আমি কথার কথা কোথাও গিয়ে সার্চ করবো না, গুগলে সার্চ করব। আমি করি কি, গুগলে গিয়ে সার্চ করার সময় পাবলিশারের নামটা লিখে দেই, স্প্রিনজার বা উইলি এরকম। তখন আমি দেখতে পাই যে এই বিষয়ক স্প্রিনজারে কি কি আর্টিকেল আছে। দেখেন এই যে স্প্রিনজারের অলরেডি আর্টিকেল গুলো পাচ্ছি। আবার উইলি যদি শব্দটা আমি লিখে লিখে দিতাম, তাহলে উইলির আর্টিকেল গুলো সে আমাকে প্রথম পাতায় দেখাইতো। এটা হলো, এখানে যারা সবচেয়ে দুর্বল তারা এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। আপনি চাইলে পাবলিশারের নামটা সার্চ কিওয়ার্ডের সাথে জুড়ে দিয়েও সার্চ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার কিনা, আমি গত ব্যাচে বোঝানোর জন্য বলছি যে পাবলিশার হলো দাদা, জার্নাল হলো বাবা, আর আর্টিকেল হলো বাচ্চা বাচ্চা কাচ্চা। ঠিক আছে, ঠিক আছে। সো
মূল কন্ট্রোলটা হচ্ছে পাবলিশারদের হাতে। এবং টপ পাবলিশারে আপনি আর্টিকেল পাবলিশ করতেছেন মানে আপনার হায়ার স্টাডি বা স্কলারশিপ একটা বড় একটা ইম্প্যাক্ট পড়ার কথা। মানে ওরা হচ্ছে পাবলিশার দেখে বা জার্নাল দেখে যে এটা কতটা ভালো। ঠিক আছে, ওকে। সো আশা করি বিষয়টা বুঝতে পারলাম। আচ্ছা, একটু চ্যাট বক্সে জানাবেন যে স্ক্রিন শেয়ার গুলো আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছিলেন কিনা। প্রথম ব্যাচে একটু সবাই বলছে যে ভাই দেরিতে আসতেছে, যদিও জুমের এটা দেরিতেই আসে। কিন্তু আমার এই ব্যাচে আমি আরেকটা মোবাইল দিয়ে ওপেন করে রাখতে রাখছি। So আমার মনে হয় এখন আপনারা টাইম টু টাইম স্ক্রিন শেয়ারটা দেখতেছেন, বা কারো নিজেদের নেট কানেকশন বা মোবাইলের কারণে দেরি হলেও অ্যাটলিস্ট বুঝতেছেন। আশা আশা করতেছি। কেমন? ওকে, খুব সহজ বিষয়গুলোতে আমরা আসি। তো যেটা বললাম যে এটা হচ্ছে আমরা কোথায় গিয়ে আর্টিকেল খুঁজবো, এই হচ্ছে বিষয়। এখন এগুলো খুব বলা যায় এগুলা আগের টেকনিক। আমরা কোথায় গিয়ে খুঁজবো এইটার আরেকটা বিষয় আছে, সহজ জিনিস। সেটা হলো, যেটা আমি বর্তমানে সবাইকে এই টেকনিকটা অবলম্বন করতে বলি। ধরুন আপনি গুগল স্কলারে গিয়ে খুঁজতেছেন। আপনি গুগল স্কলারে গিয়ে আর্টিকেল খুঁজতেছেন কোন একটা বিষয়ে, লেটস সে আপনি স্মার্ট সিটি অ্যান্ড সাস্টেনেবল প্রগ্রেস নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, আচ্ছা, আমি গুগল স্কলারে গিয়ে এটা সার্চ করলাম। অনেকেই আছেন যে ভাই আমি তো আর্টিকেল খুঁজে পাই না, মানে খুব কান্নাকাটি। তো আপনারা যেটা করবেন, প্রথমত গুগল স্কলারে যাবেন। গুগল স্কলারে গিয়ে দেখবেন যে কোন আর্টিকেলটা ভালো পাবলিশার, যেমন এলসবিআর পাবলিশার, আবার তুলনামূলক নতুন, দেখেন 2022 সালের আর্টিকেল। এই আর্টিকেলের নিচে লেখা আছে সাইটেড বাই 11। সাইটেশন মানে কি আমরা একটু পরে বলতেছি। সাইটেড বাই 11 মানে হলো এক কথায় 11টা আর্টিকেল এই আর্টিকেল থেকে তথ্য নিছে। মানে স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, আমি একটু মানে লিখে দেই। স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এই যে এই আর্টিকেলটা, আর এখানে নিচে লেখা আছে কি 11। 11, তো 11টা আর্টিকেল এই স্ক্রিনের আর্টিকেল থেকে তথ্য নিছে। এবার আপনারাই বলুন, যেই 11টা আর্টিকেল এই আর্টিকেল থেকে তথ্য নিছে, সেই 11টা আর্টিকেলও তো এই ব্যাকগ্রাউন্ডেরই আর্টিকেল, তাই না? বা এই টপিকেরই আর্টিকেল, তাই না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বা উপরের যে আর্টিকেলের নামের সাথে লেখা আছে 491, তাইলে এই 491টা আর্টিকেলও তো এই রিলেভেন্ট বলেই তো এর কাছ থেকে তথ্য নিছে, তাই তাই না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনি নবাব সিরাজউদ্দৌলা নিয়ে যদি বই পড়তে যান, সেখানে যদি দেখেন যে আরো 20টা আর্টিকেল থেকে তথ্য নেওয়া হয়েছে, সেই 20টা আর্টিকেল রিলেভেন্ট বলেই তো নিছে। এখন যদি আমরা খেয়াল করেন, আমি অবশ্য এই ইয়াটা ব্যবহার করতে খুব বেশি অভ্যস্ত না, খেয়াল করি এখন যদি আমরা এই সাইটেড বাই 11 এটাতে ক্লিক করি, সাইটেড বাই 11, হ্যাঁ, এই সাইটেড বাই 11-এ যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখন আমরা এই 11টা আর্টিকেল পাচ্ছি। সাইটেড বাই 11-এ আমরা ক্লিক করে এই 11টা আর্টিকেল কিন্তু পাচ্ছি। যেই 11টা আর্টিকেল এর কাছ থেকে তথ্য নিই, তার 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 মানে কি? তার মানে এই যে সাইটেড বাই, হ্যাঁ, এই, আচ্ছা আমি এটাকে কেটে দিই। আচ্ছা, খেয়াল খেয়াল করেন, এই যে 11টা আর্টিকেল, এই 11টা আর্টিকেলও কিন্তু রিলেভেন্ট আর্টিকেল, ফলে আর্টিকেল আপনি এখানে গিয়েও খুঁজতে পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি একটা টেকনিক বলবো। আপনারা প্রথমে গুগল স্কলারে কোনো বিষয়ে সার্চ করবেন। সার্চ করে ডেট কাস্টমাইজ করবেন। ডেট মানে নতুন আর্টিকেল খুঁজবেন। নর্মালি রিসার্চে আমরা গত 5 বছরের আর্টিকেল ব্যবহার করি। যেমন এখানে যারা সাহিত্য আছেন, কলা অনুষদ, আপনাদের পুরাতন আর্টিকেল থেকে তথ্য নিলেও সমস্যা নেই। কিন্তু যারা এখানে ইঞ্জিনিয়ারিং বা বিজনেস, সোশ্যাল সায়েন্স বা মেডিকেল, মানে যারা খুব গ্রোয়িং বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি, তাদের ক্ষেত্রে নতুন আর্টিকেল থেকে তথ্য নেওয়া আমি মনে করি জরুরি। বিগত 5 বছর, বিগত দশ বছর এটা জরুরি। তো আপনারা করবেন কি, গুগল স্কলারে কোনোটা বিষয় নিয়ে সার্চ করে, এরপর এখানে বাম দিকে দেখবেন, এই বাম দিকে ক্লিক করবেন। বাম দিকে ক্লিক করলে একটা প্যানেল আসবে, এরপর লেখা থাকবে অ্যাডভান্স সার্চ। এই অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি গুগল স্কলারকে বলে দেবেন যে হ্যাঁ আমি 2023 থেকে 2025-এর আর্টিকেল চাচ্ছি। তার মানে গুগল স্কলার আপনাকে হাবিজাবি সব আর্টিকেল দেখাবে না। সে আপনাকে শুধুমাত্র গত 3 বছরের আর্টিকেল গুলো দেখাবে। গত 3 বছরের আর্টিকেল গুলো দেখাবে। এইবার ধরেন আমি সাস্টেনেবল স্মার্ট সিটি নিয়ে আমি এই আর্টিকেল গুলো পেলাম, যেগুলো নতুন আর্টিকেল, নতুন এবং রিলেভেন্ট আর্টিকেল। এবং সাইটেড বাই, এখানে যদি আমি যাই, আরো অনেকগুলো আর্টিকেলের খোঁজ পাবো যারা এই রিলেভেন্ট কাজ করেছে, তাই না? দেখেন এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেলের খোঁজ আমরা পেয়ে গেছি। তো এটা একটা ভালো টেকনিক রিলেভেন্ট আর্টিকেল খোঁজার জন্য, বিশেষ করে যারা, আমি মনে করি যারা এখানে রিভিউ আর্টিকেল করবেন, আপনাদের জন্য এটা খুব কাজে লাগতে পারে। আর্টিকেল বাছাই করা এক একজনের এক এক টেকনিক, এটা কারোর সাথে কারোটা মিলবে না।
জাস্ট আপনার দরকার বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে আমরা শিখাবো এই পার্টগুলো। তাহলে আমরা কি বুঝলাম যে আর্টিকেল কোথায় খুঁজবো? এতটুকু কি আমরা ক্লিয়ার কিনা? আর্টিকেল কোথায় খুঁজবো একটু চ্যাট বক্সে জানাবেন। ওকে, আশা করি পারবেন। যদি একজন বলছেন আবার দেখান, আপনি ভিডিওতে পাবেন, ভিডিও টেনে দেখলে পারবেন। ওকে, এবার প্রশ্ন হলো আমরা কিভাবে সার্চ করব। মানে কিভাবে সার্চ করব, মানে কিভাবে সার্চ করলে বেশি ভালো রেজাল্ট আসবে, এগুলো খুব সোজা পড়াশোনা, যেহেতু প্রথম ক্লাস তাও বলে দিচ্ছি। দেখুন, ডক্টর সামিয়া বলছেন আবার বলেন। সোজা কথা হলো, আপনি গুগল স্কলারে কোনো একটা আর্টিকেল সার্চ করার পরে দেখবেন বিভিন্ন আর্টিকেল নিচে লেখা আছে সাইটেড বাই এত। তো ওখানে ক্লিক করলে এই রিলেভেন্ট আরো আর্টিকেল পাবেন, এই আর্টিকেলের সাথে রিলেভেন্ট আরো আর্টিকেল পাবেন সাইটেড বাইতে ক্লিক করলে। ওকে, এবার আমরা অ্যাডভান্স সার্চে যাব, মানে আরো আরো কিভাবে ভালো মতো সার্চ করা যায়। বিষয়টা একটু বুঝুন যে এখন আমরা কথা বলবো সার্চ কিভাবে করব, মানে কিভাবে সার্চ করলে ভালো হয়। এখানে আপনারা অনেকগুলা টাইটেল দেখতে পাচ্ছেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরুন টাইটেল হচ্ছে ই কমার্স ট্রেন্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ অনলাইন শপিং প্ল্যাটফর্ম। অনলাইন শপিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। দেখুন এটা একটা টাইটেল। আমরা কি সার্চ করার সময় কি পুরো টাইটেল দিয়ে সার্চ করব? না, পুরো টাইটেল দিয়ে সার্চ করলে আমাদেরকে কম ইনফো দেবে। তাহলে আমরা কিওয়ার্ডকে ছোট করে নিয়ে আসবো। এখন কথা হলো কোন কোন কিওয়ার্ড ছোট করবো। এখানে মেইন কিওয়ার্ড কোনটা দেখেন, এখানে মেইন কিওয়ার্ড হলো ই কমার্স, একটা মেইন কিওয়ার্ড এখানে। একটা মেইন কিওয়ার্ড হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, এটা একটা মেইন কিওয়ার্ড। আর একটা হচ্ছে অনলাইন শপিং। অনলাইন অনলাইন শপিং আর কি, বা অনলাইন প্ল্যাটফর্ম, সোজা কথা বললে অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে একটা, বা অনলাইন শপিং প্ল্যাটফর্ম একটা কিওয়ার্ড। এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, আর বাকি শব্দগুলো হলো সাপোর্টিভ শব্দ, সার্চে কিন্তু তাদের কোনো কাজ নাই। তো আপনি যখন সার্চ করবেন কোথাও, তাহলে আমি হচ্ছে সার্চ করবো যে ই কমার্স অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, বা আমি গুগলে সার্চ করব ই কমার্স কনজিউমার বিহেভিয়ার ইন অনলাইন শপিং। ধরুন আমি এটা লিখে সার্চ সার্চ করবো। দেখেন আমরা কিভাবে টাইটেল থেকে আমরা কিওয়ার্ডটাকে ছোট করে নিয়ে আসি। আমি সার্চ করব ই কমার্স কনজিউমার বিহেভিয়ার ইন ইন অনলাইন শপিং। খেয়াল করুন আমি গুগল স্কলারে যাচ্ছি, আমাদের পুরো টাইটেলটাকে আমি ছোট করে নিছি। তাহলে আপনি বেশি বড় কিওয়ার্ড দিলে অনেক স্ক্যাটার্ড আর্টিকেল দেখাবে, যেগুলা কম রিলেভেন্ট। বরং আপনার প্রয়োজন হচ্ছে মেইন কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করা, মেইন কিওয়ার্ড গুলা দিয়ে, ঠিক আছে। এখন মেইন কিওয়ার্ড কি, এটা আর এক বিস্তারিত আলাপ, কাজ করতে করতে বুঝবেন। প্রয়োজনে চ্যাট জিপিটি কে বলতে পারেন যে ভাই আমার এটা হচ্ছে টাইটেল, আমি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবো, আমাকে একটু কিছু সাজেশন দাও। এই সাজেশন চ্যাট জিপিটি থেকে নিলে গুণা হবে না, মানে কোনো প্রবলেম নাই। কিন্তু এটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝি যে আমরা সার্চ কিভাবে করব, এই আর কি। ওকে, এবার আমি যদি সার্চ করি ই কমার্স কনজিউমার বিহেভিয়ার ইন অনলাইন শপিং, দেখবেন আমাকে অনেক আর্টিকেল দেখাবে। আমি যদি ডেট কাস্টমাইজ করি আমাকে নতুন নতুন আর্টিকেল দেখাবে, ঠিক আছে, নতুন নতুন আর্টিকেল দেখাবে। সো যেটা সহজ কথা, সার্চ করার টেকনিক হচ্ছে কিওয়ার্ডটাকে ছোট করে নিয়ে আসা, এটা হচ্ছে এক নাম্বার টেকনিক, কিওয়ার্ডটাকে ছোট করে নিয়ে আসা। দুই নাম্বার হচ্ছে অল্টারনেটিভ কিওয়ার্ড দিয়ে সার্চ করা। অল্টারনেটিভ কিওয়ার্ড কি, যেমন দেখেন এখানে লেখা আছে অনলাইন শপিং, তাহলে আমি এটাকে ই শপিং লিখতে পারি, এরপর সার্চ করতে পারি। আবার অনলাইন শপিং এর জায়গায় ধরেন শপিং রিলেটেড যে ওয়ার্ড গুলা, যারা বিজনেস ফ্যাকাল্টি আপনারা বলতে পারেন শপিং বা মার্কেটিং, আমি জানি না এটা মানে একদম মেইন কিওয়ার্ড কোনগুলা, এগুলো দিয়ে কিন্তু চেঞ্জ করে করে কিন্তু আমরা ই করতে পারবো, মানে নতুন নতুন আর্টিকেল পাবো। ঠিক আছে, যেন আমি আরেকটা আর্টিকেলে যদি উদাহরণ দেই, ধরেন দ্য আইডিয়া অফ হালাল ট্যুরিজম, এটা হচ্ছে আমাদের একটা টপিক। এখন আইডিয়ার জায়গায় আমরা যদি কনসেপ্ট শব্দটা দিই, কনসেপ্ট, তাহলে কিন্তু দ্য কনসেপ্ট অফ হালাল ট্যুরিজম এটা একটা কিওয়ার্ড। আবার হালাল ট্যুরিজমের জায়গায় ধরেন হালাল শব্দের জায়গায় আমরা যদি ইসলামী ট্যুরিজম বা এরকম কিছু কিওয়ার্ড দিয়ে হালালের যেগুলা সাবস্টিটিউট, তাহলে কিন্তু আমরা আরো বেশি বেশি আর্টিকেল পাবো। তাহলে দুই নাম্বার টেকনিক হলো, এগুলো সেটি লেখা আছে, দুই নাম্বার টেকনিক হলো সিনোনাইম দিয়ে সার্চ করা, তাহলে আরো আরো রিলেভেন্ট আর্টিকেল পাওয়া যাবে। তিন নাম্বার টেকনিক হলো এই যে যেটা আমি এখন দেখাচ্ছিলাম, দেখেন যদি আমরা সার্চ করার সময় কিওয়ার্ডের মধ্যে কোটেশন দিয়ে দিই, কোটেশন দেওয়ার অর্থ হলো, প্রথম কথা হলো কোটেশন যদি আপনি না দেন তাহলে আপনাকে রিলেভেন্ট আর্টিকেল দেখাবে। আর কোটেশন দিলে, আমি বললাম যে দ্য আইডিয়া অফ হালাল ট্যুরিজম, কোটেশনের মধ্যে কোটেশন দেওয়ার অর্থ হলো এই ফ্রেজটা এক্সাক্ট যে আর্টিকেল আছে সেই আর্টিকেল আপনাকে দেখাবে। মানে আপনি কোনো একটা বাক্য বা ফ্রেজের মাধ্যমে কোটেশন দেওয়ার অর্থ হলো এক্সাক্ট এইভাবে এই লাইনটা যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা আপনাকে দেখাবে। তাহলে যদি আমাদের কখনো এরকম প্রয়োজন হয় যে একদম এই ফ্রেজ যে আর্টিকেল আছে সেই আর্টিকেল আমার চাই, তখন আমরা এরকম কোটেশন দিয়ে সার্চ করব।
আর এইটাকেই বলে হচ্ছে যে এক্সাক্ট ফ্রেজ সার্চিং বা কোটেশন সার্চিং, এভাবে বলে। আপনি যেভাবে মনে রাখেন এটা কোনো সমস্যা না, এগুলো শিটে খুব ভালো করে আছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? মানে কোটেশন দিয়ে সার্চ করলে এক্সাক্ট এই ওয়ার্ডটা যেখানে আছে সে আপনাকে ওইভাবে দেখাবে। তো এটাও আরেকটা টেকনিক, আপনি এই টেকনিকও সার্চ করতে পারেন। তো এখানে শিটে আসলে টেকনিক গুলা কেউ কাউরে শিখাই দেন না। এগুলো সময়ের সাথে সাথে আপনি নিজেই পারবেন। আরেকটা হলো যে বুলিয়ান অপারেটর। বুলিয়ান অপারেটর একটু বলি। এটা হলো যে কোনো কিওয়ার্ডের মাঝে আমরা যে এন্ড ব্যবহার করি, অর ব্যবহার করি, এগুলোর কিন্তু একটা সিগনিফিকেন্ট তাৎপর্য আছে। ধরেন এন্ড ব্যবহার করার মানে হলো কোন এক, মানে ধরেন আমরা যখন সার্চ করি দুইটা কিওয়ার্ডের মাঝে, আমরা যখন এন্ড শব্দটা ব্যবহার করি তখন আমাদেরকে এমন আর্টিকেল দেয় যে আর্টিকেলে দুইটা জিনিসই আছে। যেমন ধরেন আমি সার্চ সার্চ করলাম, ধরেন ব্যানানা অ্যান্ড এগ। তো সে আমাকে এমন আর্টিকেল দেখবে যে আর্টিকেলের মধ্যে ব্যানানার কথাও আছে, ইগের কথাও আছে, ডিমের কথাও আছে, কলার কথাও আছে, ডিমের কথাও আছে। এন্ড দিয়ে সার্চ করলে আপনাকে এমন আর্টিকেল দিবে যে আর্টিকেলে বোথ কিওয়ার্ড আছে। আর অর দিয়ে সার্চ করলে, অর দিয়ে সার্চ সার্চ করলে সে শুধু ব্যানানা পাইলেও আপনাকে দিয়ে দেবে, শুধু ডিম পাইলেও আপনাকে দিয়ে দেবে, মানে একটা কিওয়ার্ড পাইলেই আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ এন্ড মানে হলো শুধু কমন, অর মানে হলো কমন এন্ড আনকমন বোথ। আপনারা বলেন তো, এন্ড দিয়ে সার্চ করা ভালো না অর দিয়ে সার্চ সার্চ করা ভালো, বলেন তো? আচ্ছা, একজন বলছেন ভাই আপনার আর্টিকেলের নামের পাশে Q1 Q2 এটা কি, কেমনে শো করে, এটা আমি বলবো। আচ্ছা, ওয়ার্ড দিয়ে সার্চ করা হলো। ওকে। দেখেন, আপাত দৃষ্টিতে মনে হয় অর দিয়ে ভালো, কারণ অর দিয়ে করলে বেশি আর্টিকেল দেখায়। শুধু ডিম পাইলেও নিয়ে নেবে, শুধু কলা পাইলেও নিয়ে নেবে। কিন্তু না, আমরা রিসার্চে আমাদের টু দা পয়েন্টে আর্টিকেল দরকার। এই জন্য রিসার্চের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এন্ড দিয়ে সার্চ করাটা ভালো। এন্ড দিয়ে সার্চ করাটা ভালো। তো এন্ড, অর আর নট, এই তিনটা মিলে আর কি। আহ, এই যে আমাদের এখানে শিট আছে যে আমরা বুলিয়ান অপারেটর এন্ড অর নট। নট মানে হলো কোনো একটা কিওয়ার্ড আপনি বাদ দিতেছেন, যে বেনানা নট এগ, তাহলে বেনানা রিলেটেড সব দিবে, শুধুমাত্র যেখানে ডিমের কথা আছে ওটা দেবে না। নটের কোনো কাজ নাই। এক কথায় বললে আপনারা এন্ড দিয়ে সার্চ করবেন। যদিও সার্চিং ইঞ্জিনগুলো অনেকভাবে কাজ করে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। যেমন আমরা আগের ব্যাচে দেখাইছি, ধরেন আর্লি ম্যারেজ। এই যে খেয়াল করুন, আমি পাবমেডে গিয়ে সার্চ করতেছি, আমাদের একটা কিওয়ার্ড হলো আর্লি ম্যারেজ। হ্যাঁ, এটাকে আমি এন্ড দিয়ে আর্লি ম্যারেজ এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, আর্লি ম্যারেজ এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ। এবার আমরা সার্চে যদি ক্লিক করি, সে আমাকে এমন আর্টিকেল দেখাবে যেই আর্টিকেলে আর্লি ম্যারেজের কথা আছে। দেখুন সার্চের রেজাল্ট এখন আপনাদের সামনে দেখাচ্ছে না, এখন আশা করি দেখাচ্ছে। দেখুন, যে আর্টিকেলে আর্লি ম্যারেজের কথা আছে, রিপ্রোডাক্টিভ হেলথের কথা আছে, সে আমাকে ওই আর্টিকেল দেখাচ্ছে। আবার বলছি, যেখানে আর্লি ম্যারেজের কথাও আছে, রিপ্রোডাক্টিভ হেলথের কথাও আছে। এই যে আর্লি ম্যারেজ, এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, ঠিক আছে, এই যে হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, আবার এই যে আর্লি ম্যারেজ, ওই আর্টিকেল দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখন খেয়াল করেন, আমি যদি এখন এখানে অর দিয়ে সার্চ করতাম, অর দিয়ে, আমি যদি এখানে অর দিয়ে সার্চ করতাম, আমি একটু ইয়েগুলো কেটে দিই। আচ্ছা, অর দিয়ে যদি সার্চ করি, দেখেন শুধু রিপ্রোডাক্টিভ হেলথের আর্টিকেল দিয়ে দিছে, শুধু রিপ্রোডাক্টিভ হেলথের আর্টিকেল দিয়ে দিছে। মানে অর দিয়ে সার্চ করলে সে যে কোনো একটা কিওয়ার্ড পেলে আপনাকে দিয়ে দেবে। অর দিয়ে সার্চ করলে যে কোনো একটা কিওয়ার্ড পেলে আপনাকে দিয়ে দিয়ে দেবে। সো এন্ড দিয়ে সার্চ করাটা বেটার, এটাই হচ্ছে আমার কথা। এই আশা করি সার্চের এই নর্মাল বিষয়গুলো আস্তে আস্তে আপনারা আরো এক্সপার্ট হয়ে যাবেন। আরো অনেক কৌশল থাকতে পারে, আমি বলি যে এটাই মেইন কৌশল, যে যেভাবে আপনি আপনার পছন্দের আর্টিকেল খুঁজে পান। ওকে, এইবার আমরা ক্লাসের আরেকটা অংশে যাব, সেটা হলো এতক্ষণ আমরা শিখলাম যে কোথায় গিয়ে সার্চ করব, কিভাবে সার্চ করব। এতক্ষণ আমরা এগুলা নিয়ে কথা বলছি। তো এই পর্যায়ে আমরা কথা বলবো যে ভালো আর্টিকেল চিনবো কিভাবে, অর্থাৎ ঠিক কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা আর্টিকেলকে ভালো আর্টিকেল বলবো। এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে? মানে একটা আর্টিকেলকে ভালো আর্টিকেল বলবো আমরা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে। ওকে, মানে দেখুন, আমরা কিন্তু যেখানেই আর্টিকেল সার্চ করি হাজার হাজার আর্টিকেল কিন্তু আমাদের সামনে চলে আসতেছে, বলে ওখান থেকে ভালো আর্টিকেল চুজ করাটা জরুরি। বা আমরা যারা গুগল স্কলার, আমাদের জন্য একটা বিশাল খনি, কিন্তু ভালো আর্টিকেলটা তো আমাদের চিনতে হবে, তাই না?
প্রথমে খেয়াল রাখবেন যে কোনো আর্টিকেল থেকে তথ্য নেওয়ার বেলায় প্রথম শর্ত হলো আর্টিকেলটা আপনার সাথে রিলেভেন্ট হইতে হবে। রিলেভেন্ট না হইলে এই আর্টিকেল আপনার কোনো কাজে আসবে না। আবারও বলছি, রিলেভেন্ট না হইলে এই আর্টিকেল আপনার কোনো কাজে আসবে না, আপনি এটা আবার ডিলিট করে দেওয়া লাগবে। ঠিক আছে, এটা আপনার সামনের ক্লাসগুলো করলে বুঝবেন। তো যে কোনো আর্টিকেল, সেটা ফ্রি হোক কিংবা পেইড হোক, তার অ্যাবস্ট্রাক্ট বা সামারিটা যে কোনো আর্টিকেলের টাইটেলের পরেই দেখবেন অ্যাবস্ট্রাক্ট নামক একটা পার্ট থাকে। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, খেয়াল করুন, স্ক্রিনে আপনারা আমার একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন বা পাবেন এখন, আপনাদের স্ক্রিনে একটু দেরি করে আসবে। তো এই আর্টিকেলটা ফ্রি হোক কিংবা পেইড হোক, এটার এই যে সামারি, এই অ্যাবস্ট্রাক্টটাকে বলে সামারি, সামারি পার্টটা ফ্রি থাকবে। তো যে কোনো আর্টিকেল আপনার গবেষণায় নেবেন কিনা এটা বিবেচনা করবেন ওই আর্টিকেলের টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট পড়ে। যদি মনে হয় হ্যাঁ এটা আমার গবেষণার সাথে অনেকটাই যাচ্ছে, তাহলে এই আর্টিকেলটা চুজ করবেন, নাহলে কিন্তু চুজ করবেন না। তো একটা ভালো দিক হলো সার্চিং ইঞ্জিনগুলা রিলেভেন্ট আর্টিকেল গুলাই শুরুতে দেখায়, সো এটা অটোমেটিক আশা করি হয়ে যাবে। তবুও শিওর হয়ে নেবেন যে এই আর্টিকেলটা আপনার সাথে যায় কিনা। এখন এই যায় কিনা এটা বলতে কি বোঝায়, এটা বুঝতে আপনাদের আরো অনেক ক্লাস লাগবে। এমন কিছু আর্টিকেল দেখে মনে হচ্ছে আমার সাথে যায়, কিন্তু বাস্তবে দেখবেন পরে এই আর্টিকেল থেকে কোনো ইনফো আপনি, মানে আপনার লাগবে না। এটা ক্লাস করতে করতে বুঝবেন যে আমরা আসলে একটা আর্টিকেলে কোন কোন জায়গা থেকে তথ্য নেই। অনেক বিষয় আছে এখানে, কিন্তু আপাতত এতটুকু মনে রাখেন, আর্টিকেলের সামারি পড়ে আমরা ডিসাইড করব এই আর্টিকেলটা থেকে আমরা তথ্য নেব কিনা। এটা হচ্ছে একটা আমাদের ইন্ডিকেটর। ঠিক আছে, 2 নাম্বার ইন্ডিকেটর হচ্ছে আর্টিকেলের পাবলিকেশন ডেট। এটা তো বললাম অলরেডি, নতুন পাবলিকেশন থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব। আমি গতদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির একটা সেশন নিয়েছি, ওখানে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি একদম আমার পেপার সাবমিশন থেকে যে আমরা যখন পেপার জার্নালে জমা দেই, তখন হচ্ছে জার্নাল তাদের যে সাবমিশন সিস্টেম, সেই সাবমিশন সিস্টেম একটা রিপোর্ট জেনারেট করে যে আমি যে 40 জায়গা থেকে তথ্য নিয়েছি সেখানকার সালের অ্যাভারেজ কত, যে 40 জায়গা থেকে আমি তথ্য নিছি সেখানকার রেফারেন্সের সাইটেশন কত, একটু পরে সাইটেশন নিয়ে আলোচনা করতেছি। মানে আমরা যে রেফারেন্স গুলা করতেছি সেগুলোর কোয়ালিটি ওরা দেখে। ফলে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভালো জার্নালে পাবলিশ করার ক্ষেত্রে। তো যেটা বললাম, গত 5 থেকে 10 বছর বা গত 3 বছরের আর্টিকেল থেকে তথ্য নেওয়া ভালো। আপনারা যে কোনো সার্চ ইঞ্জিনেই ইয়ার কাস্টমাইজ করা যায়, সো এটা আপনার জন্য আমি মনে করি বেটার। এটা আমি অলরেডি দেখালাম। এরপর হলো সাইটেশন কাউন্ট নামে একটা বিষয়, সাইটেশন কাউন্ট। তো সাইটেশন বিষয়টা কি? উত্তর হলো, ধরুন আমি আজকের ক্লাসের ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, আপনারা 15 জন দেখলেন, তাহলে 15 জন যদি দেখেন, তাহলে আমার ভিডিওর ভিউ হবে কত? 15, তাই না? 15। বলতে পারেন যে ভাই ইউটিউব কেমনে বুঝছে 15 জন দেখছে? কারণ ইউটিউবের কাছে ওই মেকানিজম আছে। ঠিক তেমনি আমরা যখন আর্টিকেল পাবলিশ করি, তখন কেউ যখন আমাদের কাছ থেকে তথ্য নেয় এবং সে তার আর্টিকেলটা পাবলিশ করলে, মানে সে তার আর্টিকেলটা পাবলিশ করলে আমরা সাইটেশন পাই। মনে করেন আমার আর্টিকেল থেকে এখানে সুলতানা আপু উনি তথ্য নিল, নিয়ে উনি ওনার আর্টিকেলটা পাবলিশ করলো। উনি যেদিন আর্টিকেল পাবলিশ করবে সেদিন আমার নামের সাথে একটা সাইটেশন যুক্ত হবে, কারণ উনি আমার আর্টিকেল থেকে একবার তথ্য নিয়েছে। তো এখন এটা কেন বলছি, আমরা গুগল স্কলারে যখন কোনো আর্টিকেল আমরা সার্চ করি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখুন এই যে আমরা একটু আগে সার্চ করলাম, সেখানে আর্টিকেল গুলার নামের নিচে, সেখানে আর্টিকেল গুলার নামের নিচে কিছু জিনিস আছে। যে দেখেন লেখা আছে সাইটেড বাই 19, সাইটেড বাই 85, সাইটেড বাই 14। তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে যে এই প্রথম আর্টিকেলটা থেকে এই পর্যন্ত 19 জন মানুষ তথ্য নিছে। 19 জন, 19 জন গবেষক না, মানে 19টা আর্টিকেলে তথ্য গেছে। প্রথম আর্টিকেলটা থেকে 19টা আর্টিকেলে তথ্য গেছে, এই জন্য প্রথম আর্টিকেলের সাইটেশন 19। পরের আর্টিকেলটা থেকে 85 জন গবেষক তথ্য নিছে, 85টা আর্টিকেল, এটা হলো সাইটেশন হচ্ছে 85। তো এটা একটা বেসিক ইন্ডিকেটর একটা আর্টিকেল ভালো হওয়ার, কিন্তু এটাই সব না। কারণ কি দেখেন, আমি যদি এখন উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে ভিডিও বানাই, খুব বেশি ভিউ হবে? হবে না। কিন্তু আমি যদি ভিডিও বানাই যে বাংলাদেশের অমুক নায়িকার সংসারে কি হলো না হলো, তাহলে কিন্তু অনেক মানুষ আগ্রহ সহকারে দেখবে, মানে এটার ভিউয়ার বেশি। ঠিক তেমনই রিসার্চের ফিল্ডে, যেই ফিল্ডগুলোতে রিসার্চ বেশি, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, রিসার্চে খুবই রিচ তারা, সেই ফিল্ডের গবেষকদের সাইটেশন অনেক বেশি হয়, কারণ গবেষক বেশি। এখন যেই লোকটা কলা অনুষদ বা সাহিত্য নিয়ে গবেষণা করতেছে, তার তো অন্যান্য গবেষক তো কম কম বলে তার কাছ থেকে তো তথ্য নিবে কম মানুষ। ফলে আপনারা দেখবেন যে কলা, সোশ্যাল সায়েন্স, বিজনেস, এদের কিন্তু সাইটেশন অনেক কম হয়। আর অন্যদিকে হেলথ রিসার্চার যারা বা ইঞ্জিনিয়ারিং এ যারা রিসার্চার, তাদের কিন্তু সাইটেশন অনেক বেশি হয়। তো
তো ইন জেনারেলি যদি বলি, সাইটেশন একটা ইন্ডিকেটর একটা আর্টিকেল ভালো হওয়ার, কিন্তু সেটাই ফাইনাল নয় আর কি। তো এখানে আরো কিছু কথা আছে। দেখুন, একটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2015 সালে, তার সাইটেশন 50। আর একটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2025 সালে, তার সাইটেশন 45। তাহলে কোনটা ভালো হইতে পারে বলেন তো? 2015 সালে পাবলিশ হয়েছে সাইটেশন 50, না 2025 সালে পাবলিশ হয়েছে সাইটেশন 45? আপাত দৃষ্টিতে কোনটা আপনার দৃষ্টিতে বেশি ভালো বলুন তো? 25 সালে যেটা হয়েছে ওইটা। রাইট, কেন? সেই অল্প সময়ে অনেক বেশি সাইটেশন পেয়েছে, তাই তাই না? তো আপনারা এটাও দেখবেন যে আর্টিকেলটা অল্প সময়ে বেশি সাইটেশন পেয়েছে, এটাও একটা ফ্যাক্টর আর কি। ওকে, তবে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেটা আমি আগেই বলছি যে এখানে অনেক পলিটিক্সও আছে, কিন্তু আমরা মানে এত গভীরে না যাই আর কি। ঠিক ঠিক আছে। অনেক ল্যাবে টিচাররা করে কি, তার ছাত্রদেরকে বাধ্য করে যে আমাকে সাইট করতেই হবে, তখন তার সাইটেশন অনেক বেড়ে যায়। এগুলো হচ্ছে যে মানে অন্য আলাপ আর কি। কিন্তু আমরা ইন জেনারেল একটা সিনারিও বললাম, ইন জেনারেল সিনারিও, যে সাইটেশন বেশি থাকলে আপাতত আমরা আর্টিকেলটাকে, যেহেতু অন্য গবেষকরা রিলাই করতেছে, so আমরাও এটা রিলাই করতে পারি। এটা একটা ইন্ডিকেটর মাত্র, ঠিক আছে। এটা নিয়ে অনেক তর্ক করা যাবে, যেটা কতটা ভালো বা কতটা ভালো না, সেটা অন্য এক আলাপ, ঠিক আছে। এমনকি ভুয়া জার্নালেও যারা আর্টিকেল পাবলিশ করে, তারাও কোনো আর্টিকেল থেকে তথ্য নিলে সেই আর্টিকেল সাইটেশন পায়। সো সাইটেশন অনেক কারণেই বাড়তে পারে, আমি একটা ইন জেনারেল ইন্ডিকেটরের কথা বললাম, ওকে। তারপর আর্টিকেলের সাইটেশনটা একটু মাথায় নিন। যে আর্টিকেল থেকে কেউ তথ্য নেয় নাই, মোস্ট লাইকলি সেই আর্টিকেলটা থেকে তথ্য নেওয়া একটা ঝুঁকি হইতে পারে, বা বুঝে শুনে নেওয়া উচিত আর কি। ওকে, তাহলে আমরা ভালো আর্টিকেলের কিছু বৈশিষ্ট্য শিখলাম, জানলাম। এখন কথা হলো, আর্টিকেল চিনলাম। আর্টিকেল আমি বলছি কি বাচ্চা কাচ্চা, আর জার্নাল হচ্ছে বাবা মা। তাহলে আমরা একটু বাবা মাকেও চিনি, কারণ ইন্টার রিলেটেড দুইটা। অর্থাৎ আমরা ধরেন শিক্ষার্থীকে চিনলাম, এখন ডিপার্টমেন্টকে চিনবো। কথা হলো আহ ওকে, ওকে, কথা হলো যে এখন আহ কাজী তারেক, আপনি বলছেন আপনাকে দেখতে পাচ্ছে কিনা। আপনাকে দেখতে পাচ্ছি না, কারণ ভিডিও অন করার সুযোগ নেই, কিন্তু আপনি যদি কথা বলতে চান তাহলে হ্যান্ড রেজ করতে হবে, এই আর কি। আচ্ছা, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি প্রয়োজনে। কিন্তু আমরা আমরা মানে প্রশ্ন একটু পরে করাই ভালো হবে আর কি। তাহলে ক্লাসটা একটু কম হ্যাম্পার হবে, কেমন কেমন? আচ্ছা, ওকে। তো আমি যেখানে ছিলাম, যে যেটা বললাম, যে এখন কথা হলো আমরা ভালো আর্টিকেল চিনলাম, এবার ভালো জার্নাল কিভাবে চিনবো? মানে ভালো জার্নাল চেনাটা জরুরি দুই দুই কারণে জরুরি। একটা হচ্ছে যে আমি যেই আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি সেই আর্টিকেলটা ভালো জার্নালের কিনা, এটা জরুরি। আবার আমি যখন নিজে আর্টিকেল পাবলিশ করব, তখন সেই জার্নালটা ভালো কিনা এটা জানাও তো আমার জন্য জরুরি। তো এইটা আমরা কিভাবে জানবো? এটা আমরা কিভাবে জানবো, এখন এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। এইটা আমরা আসলে কিভাবে জানবো? তো খেয়াল করুন যে আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো, আমাদের, আমি আপাতত স্ক্রিনে শেয়ার অফ থাকুক, আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো, সেটার মধ্যে আমরা বলি যে বুয়েটটা অনেক ভালো, ঢাকা ইউনিভার্সিটি ভালো। কেন ভালো? কারণ তারা ইউজিসি তালিকাভুক্ত, বা এবং তারা উপরের দিকে আছে, এই জন্য আমরা এগুলাকে একটু হাইলি রেট করি। বা ব্র্যাক, এনএসইউ, আমি জাস্ট যে নামগুলো মনে পড়তে সেগুলো বলতেছি। কারণ এগুলো একটা স্বীকৃতি আছে, ফলে এগুলাকে আমরা লিগ্যাল ইউনিভার্সিটি বলতে পারি, বৈধ বিশ্ববিদ্যালয়। কিন্তু মনে করেন কেউ একজন আহ তার বাড়ি হয়তো লক্ষ্মীপুর, সে ইউনিয়ন পর্যায়ে একটা ইউনিভার্সিটি বানাইলো, সেটা কি ওয়ার্ল্ড ওয়াইড সবাই স্বীকৃতি দেবে? দেবে না। তার মানে দুনিয়াতে লাখ লাখ জার্নাল আছে, কিন্তু সব জার্নাল বিশ্বব্যাপী স্বীকৃত না। বিশ্বব্যাপী স্বীকৃত হতে হলে কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর গুলো তাকে পালন করতে হবে। যেমন ধরেন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটি গুলো স্বীকৃতি কিভাবে পায়? ধরেন র্যাঙ্কিং এর মাধ্যমে, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অথবা কিউএস র্যাঙ্কিং, এরকম কিছু র্যাঙ্কিং আছে, আমরা জানি কোন ইউনিভার্সিটি কতটুকু ভালো। ঠিক তেমনি রিসার্চের জগতে এরকম কয়েকটা কোম্পানি আছে, যারা স্বীকৃতি দিলে আমরা এই জার্নালকে ভালো বলি। এরকম রিসার্চের জগতে কিছু কোম্পানি আছে। তো এর মধ্যে একটা কোম্পানির নাম হলো স্কোপাস, একটা কোম্পানির নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। এই দুইটা কোম্পানি হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত, স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। তো এরা যেটা করে, এরা প্রতি বছর জার্নালের তালিকা হালনাগাদ করে, যে হ্যাঁ এই 40,000 আর্টিকেলকে আমরা স্বীকৃতি দিচ্ছি, সরি এই 40,000 জার্নালকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এরকম স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স নামে দুইটা কোম্পানি, এরাই ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি জনপ্রিয়, ঠিক আছে, স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। তার মানে আপনি যখন কোনো একটা আর্টিকেল নিজে পাবলিশ করবেন, আপনি অবশ্যই স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আহ, এইটা আসলে স্কোপাস একে স্বীকৃতি দেয় কিনা। স্কোপাস স্বীকৃতি দিলে এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি তৈরি হয়। বা ওয়েব অফ সায়েন্স, এর বাইরে বিজনেস ফ্যাকাল্টির জন্য আছে এবিডিসি, অস্ট্রেলিয়ান বিজনেস ডিন কাউন্সিলের স্বীকৃতি। এগুলো গুগলে সার্চ করলে পাবেন। এটাকে বলে ইন্ডেক্সিং, মানে
এই জার্নালটা কার তালিকায় আছে সেটার উপর জার্নালের প্রেস্টিজ নির্ভর করে। যদি সেটা স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের তালিকা থাকে, এটা আমরা খুব প্রেস্টিজিয়াস বলে মনে করি। দুইটা তালিকায় কাছাকাছি। ওকে। তো এখন কথা হলো কেমনে বুঝবো, উত্তর হচ্ছে এদের ওয়েবসাইটে গেলে আমরা বুঝবো। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমি অমুক সাবজেক্টের, আমি কোন জার্নালে আর্টিকেল প্রকাশ করব। মানে একজন বলছে, ভাই আমার শরীর খারাপ, আমি কোন ডাক্তার দেখাবো। উত্তর হচ্ছে আপনার শরীর খারাপ ক্যাটাগরি অনুযায়ী আপনি সেই ক্যাটাগরির ডাক্তার দেখাবেন। ঠিক তেমনই দেখুন, আমি বললাম যে স্কোপাস নামক কোম্পানি, আমরা গুগলে যাচ্ছি, গুগলে গেলাম, স্কোপাস শব্দটা লিখে সার্চ করলাম, গুগলে গিয়ে স্কোপাস শব্দ লিখে সার্চ করলাম, এরপর স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবেন, মানে স্কোপাসের ফ্রি অ্যাকাউন্ট দিয়েই এতটুকু পর্যন্ত যেতে পারবেন। আচ্ছা, এরপর স্কোপাসের ওয়েবসাইটে ঢুকে সোর্সে গেলাম। সোর্স, যাদের ইনস্টিটিউশনাল অ্যাক্সেস নাই, মানে স্কোপাসের মেইন অ্যাকাউন্ট, মেইন অ্যাক্সেস পেতে হলে আপনার ইউনিভার্সিটির সাথে স্কোপাসের চুক্তি থাকতে হবে। আপনার ইউনিভার্সিটি স্কোপাসকে পে করতে হবে। যারা এখানে দেশের বাইরে পড়ছেন তাদের হয়তো আছে, কিন্তু আমাদের দেশের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্কোপাসের সাথে ইয়ে নেই, ফলে স্টুডেন্টরাও অ্যাক্সেস পায় না। আমি যখন জগন্নাথে ছিলাম আমিও কিন্তু স্কোপাসের অ্যাক্সেস পাইনি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত সবাই পারবেন, এটা এতটুকু পর্যন্ত ফ্রিতেও পারা যায়। স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম, সোর্স নামক শব্দে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখাচ্ছে যে 49,401টা জার্নাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড সব সাবজেক্টের মিলিয়ে স্কোপাস 49,401টা জার্নালকে স্বীকৃতি দেয়। স্কোপাস, ঠিক ঠিক আছে। আচ্ছা, ওটার আগে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, অবশ্যই আপনি যে চ্যাট গ্রুপে আছেন ওখান থেকে দেখে নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, হ্যাঁ অবশ্যই জয়েন করে নিন। কারণ বিভিন্ন টুকটাক ডকুমেন্ট গুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, ফেসবুকে দিলে কিন্তু ফেসবুক ব্যান করে দেয়, অনেক প্রবলেম হয়। আমি খেয়াল করলাম যে অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, এটা খুবই প্রবলেম। সবসময় চ্যাট গ্রুপে থাকবেন এবং মেইল অনুসরণ করবেন, ঠিক আছে। এমনকি আমি প্রথম প্রথম দেখে আমি ডিরেক্ট নাম্বারেও এসএমএস করে দিছি নির্দেশনা। চ্যাট গ্রুপে থাকাটা খুবই জরুরি, নাহলে আমাদের অনেক সার্ভিস আপনারা মিস করবেন আর কি। ভালোর জন্যই বললাম। শুরুর দিকে হয়তো আমরা একটু বেশি মেইল বেশি এসএমএস করি, কিন্তু আপনাদের ভালোর জন্য, যাই হোক। আচ্ছা, তো স্কোপাসে 49,000 জার্নালকে স্বীকৃতি দেয় সব সাবজেক্ট মিলে। এখন আপনি পড়তেছেন ধরেন ফাইন্যান্সে, আপনি পড়তেছেন এগ্রিকালচারে, আপনি পড়তেছেন সিএসসি তে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে জার্নাল কোনটা? আপনি স্কোপাসের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে লেখা আছে সাবজেক্ট এরিয়া। সেই সাবজেক্ট এরিয়ায় গিয়ে এবার আপনার যেটা সাবজেক্ট, আপনার সাবজেক্ট যদি এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স হয় তাহলে ওখানে ক্লিক করে জার্নাল খুঁজবেন। বা আরো স্পেসিফিক ধরেন আপনি প্লান্ট সায়েন্স, এটা আপনার এরিয়া, তাহলে প্লান্ট সায়েন্সে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে সে আপনাকে, এই যে দেখেন, আমি প্লান্ট সায়েন্সে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, সে আমাকে 707টা জার্নাল দেখাচ্ছে। মানে প্লান্ট সায়েন্স ফিল্ডে স্কোপাসের স্বীকৃতি পাওয়া 717টা জার্নাল আছে। লাখ লাখ আর্টিকেল আছে, কিন্তু 717টা জার্নাল আছে। এরকম সব সাবজেক্টেরই পাওয়া যাবে। এখন সবারটা করতে গেলে তো আমাদের আজকে ক্লাস আজকে রাতেও শেষ হবে না। যার যেটা দরকার, কেউ হয়তো হিস্ট্রিতে পড়তেছেন, তো হিস্ট্রিতে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে পেয়ে যাবেন। নতুন করে সার্চ করার সময় অবশ্যই আগেরটা কিন্তু ক্রস করে দিয়েন, নাহলে আবার আসবে না। স্কোপাস যাবেন, সাবজেক্ট এরিয়া, এবার আপনার যে সাবজেক্ট সেটা দেবেন আর কি। এই যে বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, এই ফিল্ডে কিন্তু হিউজ জার্নাল পাবেন, প্রায় 3,421টা জার্নাল। তো সবারটাই আসবে। আমি আবারও বলছি, প্রসেসটা দেখা জরুরি। আপনি নিজেটা নিজেই বের করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি জানেন যে কম্পিউটার সায়েন্সে সবচেয়ে বেশি জার্নাল মেবি। এগুলো অনেক মানে প্রতিষ্ঠিত ফিল্ড, যেমন ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডটা অনেক প্রতিষ্ঠিত। সো এখানে অনেক বেশি জার্নাল পাবেন আর কি, ঠিক আছে। 6,000 জার্নাল আছে এদের। তো এরকম প্রত্যেকটা ফিল্ডেরই জার্নাল আছে, আমরা আলাদা আলাদা নাম না লিখি, এ আর কি। ওকে। আহ আচ্ছা, একজন বলছেন জার্নাল এবং আর্টিকেলের ডিফারেন্স কি। আমরা আর্টিকেল প্রকাশ করি জার্নালে, আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো এরকম সবাই নিজ নিজ সাবজেক্টের জার্নাল এখানে খুঁজে পাবেন। তাইলে আপনি যে জার্নালে পাবলিশ করবেন বা যেই জার্নালদের আর্টিকেল থেকে তথ্য নেবেন, সেটা স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স এদের তালিকাভুক্ত হওয়াটা আমি আমি মনে করি জরুরি। অত বাধ্যতামূলক না, কিন্তু আমি মনে করি জরুরি, কারণ তাহলে আর্টিকেলের একটা কোয়ালিটি থাকে। আমরা আগামী ক্লাসে নর্মাল জার্নাল কি বুয়া কি এগুলো আগামী ক্লাসে পড়বো। আর ওয়েব অফ সায়েন্সেরটাও এই যে ওয়েব অফ সায়েন্স জার্নাল লিখে সার্চ করলেই পাবেন। এটাও ফ্রি না, মানে ফ্রি খুব লিমিটেড জার্নাল নাম সার্চ করতে পারবেন, কিন্তু মানে ফুল অ্যাক্সেস পাইতে হলে আপনার ই লাগবে আর কি,
এদের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে ঠিক আছে। তো এখানে গিয়েও আপনি সার্চ করতে পারবেন, এই যে ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, এটা লিখে সার্চ করলেই আপনি গুগলে যাবেন, ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট লিখে সার্চ করবেন। এরপর দেখবেন এখানে সোশ্যাল সায়েন্স, কলা, বিজনেস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অনেকগুলা সাবজেক্ট এখানে আছে। সো আপনারা এখান থেকে পারবেন, নাম বলে দিছি, এটা পারা খুব বেশি কঠিন না, ঠিক আছে। তো স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স যে কোনো একটা স্বীকৃতি আমি মনে করি খুব জরুরি, এটা মাথায় রেখে এটাকে বলে ইন্ডেক্সিং, তালিকাভুক্তি। এখন অনেক জার্নালে দেখবেন লিখে রাখে যে আমাদের ইন্ডেক্সিং হলো গুগল স্কলার, মানে গুগল স্কলার আমাদেরকে স্বীকৃতি দেয়। কিন্তু বাস্তবে গুগল স্কলারের নিজেরই 100% স্বীকৃতি নাই, কারণ গুগল স্কলারে কিন্তু ভুয়া ভালো সব আর্টিকেল পাওয়া যায়। সো এই দুটো স্বীকৃতি একটু জরুরি আর কি। তো এটা একটু এনশিওর করে নেবেন, এটাকে বলে ইন্ডেক্সিং। আর স্কোপাসে খেয়াল করুন, এই যে আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন সাবজেক্ট ক্যাটাগরিতে আমাদের বের করা যায়। যেমন ধরুন আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে গত 12 দিন আগে, তা আমি পোস্ট করছি যে আলহামদুলিল্লাহ আমার একটা আর্টিকেল স্কোপাস ইন্ডেক্স Q2 জার্নালে পাবলিশ হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে Q2 মানে কি? এই যে আমি বললাম স্কোপাস ইন্ডেক্স Q2 জার্নাল, তো Q2 মানে আসলে কি? Q2 মানে স্কোপাসে যে 49,000 জার্নালকে তারা অন্তর্ভুক্ত করেছে, এই জার্নালগুলোকে তারা ফিল্ড অনুযায়ী 4টা ক্যাটাগরিতে ভাগ করে। এই জার্নালগুলোকে ফিল্ড অনুযায়ী 4টা ক্যাটাগরিতে ভাগ করে। আপনি বাম দিকে গেলে দেখবেন, যেমন আমি এখন ইকোলজি ব্যাকগ্রাউন্ডের টোটাল জার্নাল আছে 3,189টা। এটা Q1, Q2, Q3, Q4, এই যে ফার্স্ট কোয়ার্টাইল। দেন আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন এখানে এই যে 700টা জার্নালকে সেরা, মানে এই ফিল্ডের যত জার্নাল আছে এর মধ্যে সেরা 25% জার্নালকে বলে Q1 জার্নাল, এরপরের 25%কে বলে Q2, এরপরটা Q3, এরপরটা Q4। আপনারা অলওয়েজ ট্রাই করবেন Q1, Q2 বা Q3 তে পাবলিশ করতে। Q4 আমি একটু প্রেফার করি কম, স্টিল Q4ও ভালো যদি স্কোপাস ইন্ডেক্স। তো Q1 থাকলে খুবই ভালো, Q2, এরপর Q3, এরকম আর কি, ঠিক আছে। তো এই যে এখানে কোয়ার্টাইল, এই যে কিউ অনুযায়ী জার্নাল বের করা যায়। আপনি যদি ধরেন আপনার ফিল্ডের যারা নতুন নতুন গবেষক, আমি মনে করি Q2, Q3 টার্গেট করা ভালো। তাহলে আমি এই যে ইনভারমেন্টাল সায়েন্স ইকোলজিতে আমি জানতে চাই কারা Q2 জার্নাল, তাহলে আমি যে Q2 তে গিয়ে আমি অ্যাপ্লাইতে যদি ক্লিক করি অ্যাপ্লাই, তাহলে সে আমাকে এই ফিল্ডের Q2 জার্নালগুলো দেখাবে, Q2। এখন ওরা কিভাবে ক্যালকুলেশন করে এটা ওদের বিষয়, আপনি জাস্ট জানেন যে এগুলো হচ্ছে Q2 জার্নাল, ঠিক আছে। তো এটাও একটু মাথায় রাখেন, এখানে Q1, Q2 নামে একটা বিষয় আছে। এরপর জার্নালগুলোর নামের সামনে অনেক সময় ইয়া লেখা থাকে সাইট স্কোর, যেমন এখানে লেখা আছে সাইট স্কোর 7.4, বা এই যে সাইট স্কোর 6.5, সাইট স্কোর 6.5। এগুলা মানে কি? এগুলা মানে আমাদের না জানলেও চলবে, তাও একটু জেনে জেনে রাখি যদি আমরা রিসার্চের লোক। সাইট স্কোর এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর নামে দুইটা কনসেপ্ট আছে। ওয়েব অফ সায়েন্স জার্নালগুলোকে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়, আর স্কোপাস জার্নালগুলোকে সাইট স্কোর দেয়। যেমন আমরা কিউএস র্যাঙ্কিং এ দেখি না যে বিভিন্ন ভার্সিটির রেটিং কত, বা এখানে যারা ক্রিকেট খেলা দেখেন আপনারা দেখবেন যে র্যাঙ্কিং যখন দেয়, যে হ্যাঁ বিরাট কোহলি তার রেটিং হচ্ছে 915, এরপরে সেকেন্ডে আছে কি স্টিভেন স্মিথ, তার রেটিং হলো 878, এরকম রেটিং দেয়। ঠিক তেমনি জার্নালগুলোর কিছু রেটিং আছে, একটা হলো যে সাইট স্কোর। এটা কিভাবে আসে বললে একটু আপনার কাছে জটিল লাগবে। সাইট স্কোর মানে একটা জার্নালে পাবলিশ হওয়া আর্টিকেলগুলো গড়ে গত 3 বছরে কত সাইটেশন পাইছে, আবার বলছি গড়ে গত 3 বছরে কত সাইটেশন পাইছে, এটাকে বলে ওই জার্নালের সাইট স্কোর। আর 2 বছরের হিসাব করলে এটাকে বলে ইম্প্যাক্ট ফ্যাক্টর আর কি। তো এগুলো আপনাদের বের করা লাগবে না, আপনারা এখান থেকে দেখে নিয়ে নর্মালি সোশ্যাল সায়েন্স, কলা এসব ফিল্ডে ইম্প্যাক্ট ফ্যাক্টর 1-এর উপর হইলে আমি মনে করি অনেক ভালো। আর ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স এসব ফিল্ডে 2-এর উপর হইলে আমি মনে করি অনেক ভালো। কিন্তু এটা আসলে জাস্ট অ্যাজাম্পশন, এটা নির্ভর করবো ওই ফিল্ডের উপর। মানে এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর সাইড স্কোর থাকা মানেই ভালো, কারণ এগুলো দেয়ই হচ্ছে ভালো জার্নালকে। এর মধ্যে যত বেশি হবে তত ভালো। যেমন আপনারা জানেন যে নেচার নামক একটা পাবলিশার আছে, নেচারের জার্নালগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে প্রেস্টিজিয়াস। যারা এখানে ইঞ্জিনিয়ারিং আছেন, পিউর সায়েন্সের আছেন, আবার যারা এখানে হেলথ সায়েন্সের আছেন, আপনার ল্যান্ডসেটের নাম শুনছেন, এগুলার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখলে মানে আপনার চোখ মুখ এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি বললাম যে এগুলো জাস্ট মাথায় রাখা। এগুলো আমাদের হয়তো এতটাও, মানে যেটা বললাম আদার ব্যাপারই এখন আমরা আছি, এখন আপাতত যাদের খবর না না নেই, কিন্তু এগুলো আমাদের জানতে হবে, এগুলা বারবার আসবে পুরো রিসার্চ জার্নিতে, এই শব্দগুলো অনেকবার আমরা শুনবো, ঠিক আছে। ওকে, যাই হোক, তো এটাকে বলে আর কি Q1, Q2 এবং সাইড স্কোরের আলাপ। তবুও কোনো একটা জার্নাল ধরেন, এই জার্নালটার নাম হচ্ছে ওয়াস্ট অ্যান্ড বায়োমাস, এটা
বা জার্নালের নাম হচ্ছে গ্রোথ অ্যান্ড চেঞ্জ, এটা হলো জার্নালের নাম। তো এই জার্নালের নাম লিখে যদি আপনি গুগলেও সার্চ করেন, জাস্ট একটা জার্নালের নাম লিখে গুগলে যদি সার্চ করেন, সীমাগো নামক, এই যে সীমাগো নামক একটা ওয়েবসাইট আছে, সীমাগো। এই সীমাগো ওয়েবসাইটে দুনিয়ার সব জার্নালের নাম, পরিচয়, র্যাঙ্কিং এগুলো পাওয়া যায়। যে কোনো জার্নালের নাম নাম লিখে এই যে সীমাগোর ওয়েবসাইটে ঢুকলেই নিচে গেলে দেখবেন ওই জার্নালকে কিউ 1 না কিউ 2 এটা দেখা যায়, যে হলুদ কালার হলে কিউ 2, আর একটু লাল হলে, বা এটা কি কালার বলা যায় এটাকে, হচ্ছে কিউ 3। তো এই জার্নালটা বর্তমানে কিউ 3 ক্যাটাগরিতে আছে। তাহলে সীমাগো, এই সীমাগো কিন্তু এই স্কোপাস থেকে ডেটা নিয়ে এই র্যাঙ্কিং গুলা করে। তো আপনার তাহলে সীমাগো ওয়েবসাইট দেখতে পারেন। আর সীমাগো ওয়েবসাইটটা একটু মজার, কারণ এখানে আরো যাবতীয় র্যাঙ্কিং গুলা পাবেন। আপনার যদি মন চায় যে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড কোন দেশ গবেষণায় সবচেয়ে বেশি আগায় আছে, আপনি এই সীমাগো ওয়েবসাইটে গেলে এখানে দেখবেন ইনস্টিটিউশন র্যাঙ্কিং আছে, আমাদের দেশে কোনটা এক নাম্বার আছে, ওয়ার্ল্ড ওয়াইড কোনটা আছে, এগুলো আসলে অবসর সময় বসে আমরা দেখতে পারি। ঠিক আছে। তো যাই হোক, এগুলা আজকে না না দেখাই, বাংলাদেশ সম্ভবত 52 নাম্বার আছে। এবং আহ মানে অন্যান্য দেশ যেগুলো, বিশেষ করে ইউএস 1 নাম্বারে আছে, চায়না 2 নাম্বার আছে, এরকম। আমি আর পুরো লিস্ট বলে হয়তো শেষ করতে পারবো না। তো স্কোপাস, ওয়েব অফ সায়েন্স এগুলার অ্যাক্সেস হতে আপনাদের নাই। আমার নিজেরও 2 সপ্তাহ আগে ছিল না। জাস্ট আল্লাহ হচ্ছে 2 সপ্তাহ, এই গত 2 সপ্তাহ ধরে আমাকে অ্যাক্সেস মিলিয়ে দিছে। সো যদি কারো কোনো সময় অ্যাক্সেস লাগে, আমাদেরকে তো নক দিলে হেল্প পাবেনি, এই আর কি। তো আমরা আজকে ক্লাসে, ওভারঅল আজকে ক্লাসে আমরা কথা বললাম আর্টিকেল কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, এবং ভালো জার্নালের কিছু বৈশিষ্ট্য আজকে আমরা জানলাম। এর পাশাপাশি আমরা ডিসিপ্লিন ভিত্তিক কিছু পাবলিশারের নাম আমরা জানলাম, ডিসিপ্লিন ভিত্তিক কিছু পাবলিশারের নাম জানলাম, বা শিটে ওগুলা দেওয়া আছে। যতগুলো ওয়েবসাইটে কথা বলছি এগুলা শিটে দেওয়া আছে। দু একটা হয়তো বাদ গেছে, কিন্তু নাম লিখে গুগলে বুঝবেন। যেমন ধরেন জে স্টোর, এটা হলো পুরাতন আর্টিকেল, পুরাতন বই পাওয়া যায় এখানে, এটা দেখতে পারেন। মানে নামগুলো নিজেরাই একটু, যেমন ইরিক, আমার ব্যাকগ্রাউন্ড, আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ডের, তো ইরিক আমার ব্যাকগ্রাউন্ডের খুব ভালো একটা ওয়েবসাইট। তো এরকম নিজ নিজ ব্যাকগ্রাউন্ডের অনেক ওয়েবসাইট আছে, এগুলো এক্সপ্লোর করতে হবে। চ্যাট জিপিটি কে কাজে লাগান, তাহলে এটা আপনার জন্য কাজে লাগবে। তো আমরা আগামী ক্লাসটাও বেসিক, আগামী ক্লাসে শিখবো আমরা নর্মাল জার্নাল বা ভুয়া আর্টিকেল কিভাবে চিনবো, এবং যে কোনো আর্টিকেল, জার্নাল এগুলো আমরা অ্যাক্সেস কিভাবে পাবো, এটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে। আগামী ক্লাসটাও ইজি একটা ক্লাস। তো সবার উদ্দেশ্যে আমি বলবো যে এটা আমাদের লম্বা জার্নি, নিশ্চয়ই এখানে সবাই হয়তো শেষ করতে পারবে না। অনেকে হয়তো কোর্সের ভিডিও ম্যাটেরিয়ালস কিনে নেবেন, অনেকে হয়তো কিছু ক্লাস লাইভ করবেন, কিছু ভিডিও দেখে করবেন। যেভাবেই হোক, আপনি শিখতে থাকলে আপনার জন্য জার্নিটা ইজি হবে। আর সত্যি কথা বলতে, আমরা করাচ্ছি বলে বলছি না, কিন্তু আমরা 4 মাস ধরে একটা কোর্স করাচ্ছি। আমার মনে হয় না যে এত লং একটা কোর্স, এতগুলো সফটওয়্যার, এতটা কমে হয়তো আপনারা অন্য কোথাও হয়তো ফ্রিতে করতে পারবেন, ইউটিউবে বা ইউডেমিতে, কিন্তু লাইভ একটা কোর্স মনে হয় না এত কমে করতে পারবেন কোথাও। তো যাই হোক, এটা আপনাদের বিবেচনা, কারণ এখানে নানান টাইপের মানুষ আছেন, অনেকের নিডটা অনেক হাই, অনেকের নিড অনেক লো। তো আমরা একটু বিগিনারদেরকেই বেশি শুরুর দিকে এমফাসাইজ করে একটু ডিটেলস দেখাচ্ছি আর কি, কারণ যে বিগিনার তার জন্য তো গুগল স্কলার শব্দটা নতুন, স্কোপাস শব্দটা নতুন। সো অনেকে আমাকে কিন্তু বলেন যে ভাই, আপনি এত ব্যাখ্যা তো না দিলেও চলে। না দিলে চলে, এটা আমিও বুঝি, কিন্তু যারা ক্লাস করে তাদের তো বুঝতে হবে আগে, ঠিক আছে? কারণ মানে সবার আন্ডারস্ট্যান্ডিং সবসময় সমান হয় আর কি। আমার আমার এখনো মনে আছে যে আমাদের একটা ইয়ে ছিল আর কি, ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরে গেছিল আর কি। তখন স্যার বলছে আর কি যে ছেলেরা অবশ্যই রাত 10টার মধ্যে চলে চলে আসবে, আর মেয়েরা অবশ্যই 8টার মধ্যে চলে আসবে। পরে একটা মেয়ে বলছে কি, স্যার আপনি ছেলেদেরকে বললেন এই টাইম আর মেয়েদেরকে বললেন এই টাইম। তো পরে স্যার বলছে যে মানে ওখানকার যে আজে বাজে ছেলে পেলে আছে এলাকার, তো বললো যে মানে ওই মেয়েটা বললো কি, স্যার আমরা জেন্ডার এডুকেশন পড়ে তাহলে কি শিখলাম? তো স্যার বলছে জেন্ডার এডুকেশন আমরা পড়ছি, কিন্তু যারা আজে বাজে ছেলে, এলাকার ছেলে পেলে, তারা তো পড়ে নাই। তো ঠিক তেমনই এখানে আমরা অনেকেই হয়তো টুকটাক অনেকগুলা বিষয় জানি, কিন্তু সবাই নিশ্চয়ই জানি না। প্রথম 5টা ক্লাস আমাদের একটু বেসিক লেভেলের আলোচনাই হবে, 6 নম্বর ক্লাস থেকে আমরা একটু ইন ডেপথে যাবো আর কি। তো আজকে এতটুকুই ক্লাস। তো এখন কোশ্চেন নেব এবং কোশ্চেন পড়ে পড়ে উত্তরও দেবো। তো কোশ্চেনের বিষয়ে বলি, প্রথম সেশনে আমাদের যে কোশ্চেনগুলো এসেছে তার মধ্যে 30% ছিল আজকের ক্লাস রিলেটেড, বাকি 70% ছিল ভাই আমি অমুক সাবজেক্টের এই, ভাই আমি হায়ার স্টাডিতে যাব, আমার এই প্রশ্ন। দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের টপিক কিন্তু আলাদা। আপনি যদি আজকে রেফারেন্সিং এর কোশ্চেন করেন, অন্য কেউ এটা বুঝবে না। আজকে যদি পাবলিকেশনের প্রশ্ন করেন, অন্য কেউ কিন্তু এটা বুঝবে না। আমি হয়তো রিপ্লাই দেবো, কিন্তু অনেকের জন্য বিরক্তিকর কারণ হবে। তা আগামী ক্লাসগুলো থেকে আপনারা অবশ্যই যেদিন যেই ক্লাস হবে ওই ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রথম 2-3টা ক্লাসে সবার অনেক এলোমেলো প্রশ্ন আসে, যেহেতু শুরুর দিকে অনেকে বুঝি না যে কি প্রশ্ন করব। কিন্তু একটা ক্লাস পরিচালনার স্বার্থে
এবং প্রথম সেশনে কিন্তু হিউজ ডাইভার্সিফাইড কোশ্চেন ছিল। তো এটা আমি মনে করি অনেকের জন্য বিরক্তি লাগবে। আপনি হয়তো বলবেন যে ভাই, আমি অমুক সাবজেক্টের আমার রেজাল্ট কম, আমি অমুক দেশে স্কলারশিপ পাবো কিনা। এটার উত্তরটা শুধু আপনারই দরকার, সবার দরকার নেই। তো এই টাইপের প্রশ্ন বাদ দিয়ে আজকের ক্লাস রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন বা চ্যাট বক্সে জানাবেন। ইন দ্য মিন টাইম আমি নিজেও চ্যাট বক্স থেকে প্রশ্নগুলো কভার করব। প্রথম কিছু ক্লাসে আপনাদের কোশ্চেন করার সুযোগটা একটু কম, যেহেতু আমরা ওয়েবিনারে ক্লাস নিচ্ছি। চ্যাট বক্স বা হাত তুলে প্রশ্ন করতে হবে, যেটা বললাম। ওয়েবিনারে ক্লাস না নিলে মাল্টিপল প্রবলেম। আমাদের একটা বড় গ্রুপ, দু একজন ক্লাসে ঢুকে আপনাদেরকে ডিস্টার্ব করা শুরু করলে পুরো ক্লাসটাই হ্যাম্পার হবে। কিন্তু এখন আমরা যেভাবে ক্লাস নিচ্ছি আল্লাহর রহমতে, মানে কেউ চাইলেও ডিস্টার্ব করতে পারবে না। আমরা অ্যাটেন্ডেন্স গুলাও নিতে পারতেছি, সো আপনাদেরকে ফলো আপে রাখতে পারবো। হয়তো এই ওয়েবিনারে ক্লাস না কারণে সাময়িকভাবে আপনার একটু প্রবলেম আছে, টাইম টু টাইম কোশ্চেনটা করতে পারতেছেন আর কি। এই আর কি, ওকে। যারা ক্লাসে ছিলেন চাইলে এখন লিভ নিতে পারেন বা অন্যদের প্রশ্ন শুনতে পারেন। ওকে, আর শিটগুলা আপনাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে আপাতত আপনাদের মেইলে দিয়ে দেওয়া হবে, এবং চ্যাট গ্রুপ অবশ্যই ফলো করবেন। পঞ্চম ক্লাসের পরে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস দেবো। আপাতত গুগল ড্রাইভ গুলো পেয়ে যাবেন এই 1-2 ঘন্টা পরেই পাবেন, ঠিক আছে? এইবার প্রশ্ন থাকলে আহ প্রশ্ন করুন। একজন প্রশ্ন করছেন, ভাই আপনি একটা ফেসবুক পোস্টে বাংলাদেশে কি পরিমাণ রিসার্চ হয়েছে এটা পোস্ট করেছেন, ঠিক আপনি সীমাগো থেকে পেয়েছেন? এইটা আমি পেয়েছি হচ্ছে স্কোপাস থেকে, স্কোপাসের অ্যাক্সেস আছে আমার, স্কোপাস থেকে পেয়েছি। তো কারো যদি কোনো রকম ডেটা লাগে আমাকে জানাবেন। রাইট, ডক্টর সামিয়া বলেছেন উনি ওনার ইউনিভার্সিটি থেকে স্কোপাস অ্যাক্সেস পেয়েছেন, যেটা খুবই ভালো। একজন বলছেন ভাই আর্টিকেল থেকে তথ্য নিয়ে সাইট না করলে কিছু হবে? অবশ্যই কিছু হবে, এটা খুবই মারাত্মক অপরাধ। আমরা লেকচার নাম্বার 3-তে সাইট কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব। নুপুর বলছেন কোশ্চেন আছে, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করুন, আমি আগে চ্যাট বক্স থেকে কোশ্চেন গুলা কভার করি। আমরা যে রিসার্চ পেপার লিখি ওটা কি পাবলিশ করলে জার্নাল হবে? না। আমরা যে রিসার্চ পেপার লিখি ওটা পাবলিশ করলে ওটাকে বলবে আর্টিকেল, আর যেই যেখানে পাবলিশ করব ওটাকে বলবে জার্নাল। ও, একটা গুরুত্বপূর্ণ কথা বাদ রয়ে গেছে, সেটা হলো, রাইট, একজন মনে করে দিয়েছেন, আপনাকে থ্যাঙ্কস। আমি আমার গুগল স্কলারে যখন যাই, দেখুন আমার গুগল স্কলারে গেলে আমার গুগল স্কলারে প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথে Q1 Q2, যেমন এই যে স্ক্রিনে আপনারা আমার আর্টিকেল গুলো দেখতে পাচ্ছেন, এখানে আর্টিকেলের নামের সাথে Q1 বা Q2 এই শব্দগুলো আছে, কিন্তু আপনারা যখন সার্চ করেন আপনাদের কিন্তু নামের পাশে Q1 Q2 এগুলো নেই। তো মূলত একটা এক্সটেনশন আমি ইউজ করি, এটাকে বলে ব্রাউজার এক্সটেনশন। এই এক্সটেনশনের নাম হলো এক্স সাইটেশন। দেখেন এই যে নামটা হলো এক্স সাইটেশন, নামটা খেয়াল করুন। তো এইটা ব্রাউজারের সাথে অ্যাড করলে আপনি যখন গুগল স্কলারে কোনো কিছু সার্চ করবেন, তখন গুগল স্কলার মানে আপনারা কষ্ট করে স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে আর বুঝতে হবে না, প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথেই সে দেখাবে এটাকে Q1 নাকি Q2। তো এরকম এগুলো থার্ড পার্টি এক্সটেনশন, এগুলো আপ টু ডেট না, তবে আমি মনে করি 90% ক্ষেত্রে সঠিক রেজাল্ট দেয়। সো এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে হলে জাস্ট এক্স সাইটেশন, এই যে এক্স সাইটেশন এক্সটেনশন লিখে, এক্স সাইটেশন এক্সটেনশন লিখে গুগলে সার্চ করবেন। এরপর সার্চ করার পরে ক্রোমের ওয়েব স্টোরে গিয়ে জাস্ট অ্যাড অ্যাড টু ক্রোম দেখবেন, লেখা থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে দিলেই ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। আর ব্রাউজারের সাথে অ্যাড হলেই আপনার গুগল স্কলার ইউজ করে আপনি মজা পাবেন, প্রত্যেকটা আর্টিকেলের সাথেই তার এই র্যাঙ্কিং গুলো দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, পিএইচডির জন্য কি কোনো সাপোর্ট পাবো এই কোর্সে? দেখুন, পিএইচডি তে তো আমরা এই রিসার্চের কাজগুলাই করি, প্রপোজাল থেকে শুরু করে, সো এটা একটা বড় হেল্প হবে আশা করি। গুগল স্কলার অ্যাকাউন্ট কিভাবে খুলবো ইউটিউবে সার্চ করলেই বুঝবেন। আপাতত আর্টিকেল না থাকলে অ্যাকাউন্ট আমি মনে করি খোলার দরকার নেই, অ্যাকাউন্ট না করে সব কাজ করা যাবে। একজন বলছেন ভাই একা লিখে পাবলিশ করা সম্ভব? আজকে ক্লাসের শুরুতে আমাদের একজন স্টুডেন্টের পেপার আমি দেখাইছি, ও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, ওর প্রথম আর্টিকেলটাই ও স্প্রিঞ্জারে একা পাবলিশ করেছে। ঠিক আছে, তো এটা একটা বড় বিষয় আমি মনে মনে করি। এমনকি আরেকজন ভাই, উনি হচ্ছে সোশ্যাল সায়েন্সের সোশ্যাল ওয়েলফেয়ারের মেবি, তিনিও কিন্তু গত সপ্তাহে একটা আর্টিকেল আমাদের গ্রুপে গেলে পাবেন, উনি পোস্ট করেছে। উনিও কিন্তু টেলর ফ্রান্সিসে একা পাবলিশ করেছে। তো একা পাবলিশ করলে আরো ভালো আর কি। আহ, okay, একজন বলছেন, আচ্ছা শুভ্রদে এই প্রশ্ন উত্তর আপনি অন্যদিন পাবেন। আর কোনো এক্সটেনশন ইউজ করবো? আপাতত আর কোনো এক্সটেনশন ইউজ করার দরকার নাই আমি মনে করি। ওকে, একজন বলছেন ভাই ক্লাস ভালো লেগেছে, নার্সিং ব্যাকগ্রাউন্ডের জার্নাল বুঝাইলে খুব ভালো হতো। দেখুন, আপনার ব্যাকগ্রাউন্ডে জার্নালে সেটা আপনি দেখুন, যে আপনি জাস্ট যে প্রসেসটা দেখাইছি আপনি প্রসেস ফলো করলেই বুঝবেন, ঠিক আছে? আপনি ওই স্কোপাসে গেলে নার্সিং ক্যাটাগরি জার্নাল আপনি এমনি পাবেন। ওকে, প্রপোজাল লেখার সময় সাইটেশন কি ম্যান্ডেটরি? রাইট, প্রপোজালের একটা ব্যাকগ্রাউন্ড পার্ট থাকে, ব্যাকগ্রাউন্ড এন্ড প্রবলেম পার্ট, সেখানে লিখতে হয়। আমরা প্রপোজাল লেখা শেখাবো।
শিটগুলা কোথায় পাবো? শিটগুলা কোথায় পাবেন অলরেডি বলে দিয়েছি। বাকি প্রশ্নগুলো আমি কভার করেছি মোটামুটি। আর্টিকেল পাবলিশ করতে কেমন টাইম লাগে? ভালো জার্নালের ক্ষেত্রে গড়ে 4 মাস সময় লাগে, জমা দেওয়া থেকে পাবলিশ করতে গড়ে 4 মাস সময় লাগে। কিন্তু বলছেন আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে আর্টিকেল কোয়ালিটি কেমনে যাচাই করবো, ক্লাসে যেভাবে বলছি ওইভাবেই, আপনার জন্য আলাদা কোনো নিয়ম নাই, এরকম ভাবেই রেকর্ড ক্লাসও দেওয়া হবে, এটা বারবার বলছি। যদি লেটেরও জয়েন করে রেকর্ড দেবো, হ্যাঁ রেকর্ড দেবো। হৃদয় আপনি এই প্রশ্নটা 4বার করছেন, রেকর্ড দেওয়া হবে, ঠিক আছে। ওকে, শোয়েবুর রহমান বলছেন ক্লাস খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা কিছু প্রশ্ন নেই। হ্যাঁ, হাত তুলেছেন আবু সালেক, হাত তুলেছেন নূপুর বর্মন, হাত তুলেছেন সাবা উর্চি। যেহেতু প্রথম ক্লাস, নিশ্চয়ই সবারই কম বেশি প্রশ্ন আছে। যারা হাত তুলেছেন বলুন, যেহেতু 9টার কাছে ক্লাস, এখন আর টাইমের সমস্যা নেই। যারা হাত তুলেছেন প্রশ্ন করুন, তবে আজকে ক্লাসে রিলেট করলে ভালো হয়। আপনাদের কোর্স সংক্রান্ত অনেক কথা আছে আমি জানি, বা নিজের ব্যক্তিগত প্রশ্ন সেগুলা নয়, বরং আজকে ক্লাস রিলেটেড প্রশ্ন করলে ভালো হয়। ওয়ালাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, যিনি ভাই বলছেন উনি আগে বলুন, দেন পরের জন বলবেন। ভাই, গুগল স্কলার্স এর ক্ষেত্রে যে আমরা অ্যাকাউন্ট খুলি, ওই ক্ষেত্রে কি ইনস্টিটিউশন মেল দেওয়া ভালো না নিজস্ব মেল করলে ভালো হবে? আমি যতটুকু আমার খেয়াল আছে আর কি, আমি এটা শিওর কিনা, আমি মানে ইনস্টিটিউশনাল মেল ছাড়া মানে খুলতেই পারবেন না। আপনি একটু ইউটিউবে দেখেন যে পার্সোনাল মেল দিয়ে খোলা যায় যায় কিনা, কিন্তু আমি ইনস্টিটিউশনাল মেল না, দিয়ে আমি খুলেছি। খুলতে ট্রাই করছিলাম, পরে আমাকে একটা মেসেজ দিল যে মেল যদি আবার ওনারা আমার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে যায় তাহলে আমার আর্টিকেল হারিয়ে যাবে, ওরকম ও একটা আচ্ছা, নোটিফিকেশন আসে আর কি। না না, ইনস্টিটিউশনাল আইডি দিয়ে তো আমরা সবাই খুলেছি আর কি। জি, মানে আচ্ছা, থ্যাংক পার্সোনাল ইউ। মেল দিয়ে মনে খোলা যায় আর কি। আমি শিওর না, মানে এটা আমার জেনে বলতে হবে। হ্যাঁ, আরেকজন ভাইয়া বলুন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, ভাইয়া বলার পর আবু বলবেন। বা- হ্যাঁ। আমি লিটারেচার স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা, লিটারেচার। এখন আমি কি সোশ্যাল প্রবলেমের উপর লেখাটা ভালো হবে না লিটারেচার করতে উপর পারবেন। লেখাটা ভালো হবে? দেখুন, লিটারেচারের উপর করতে পারেন, কিন্তু লিটারেচারে হায়ার স্টাডি বা ওভারঅল স্কোপ একটু কম, মানে আমি আমার জ্ঞান দিয়ে যতটা বুঝি। কারণ আমার সাথে লিটারেচারেরও দু একজন কোলাবোরেটলি কাজ করতেছে, কালকেই একজন আপু, উনি শেভনিং স্কলার। তো উনি সম্ভবত ইএলটি ব্যাকগ্রাউন্ডের, না উনি লিটারেচার ব্যাকগ্রাউন্ডের, কিন্তু উনি কাজ করতেছে এখন ইএলটি এই এরিয়াতে আর কি, মানে কাইন্ড অফ এডুকেশনের সাথে ইংলিশটাকে ম্যাচ করে আর কি। তো আমার মতে লিটারেচার ধরেন এই অমুক যুগ তমুক যুগ এগুলা নিয়ে রিসার্চ করলে আমার মতে আর কি স্কোপ একটু কম, বরং আপনি ইএলটি এদিকে চলে আসলে ভালো হবে। তো আবার বলছি, সবার সাবজেক্ট স্পেসিফিক প্রশ্নগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করেন এখন, মানে সবাই বললে তো ধরেন সবারটা রিপ্লাই দিতে অনেক টাইম লাগবে। ভাই আপনি বুঝতে পারছেন আমি যেটা বলছি? নূপুর আপনি বলুন। জি ভাইয়া, আমি আপনার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, মেবি 27। জি আপু বলুন। ক্লাসে জয়েন করেছেন, খুশি হয়েছে আপু। আচ্ছা, না তখন আমি ব্যস্ততার কারণে ভাইয়া মনোযোগ দিতে পারিনি, এবার একটু ডিটারমাইন্ড যে একটু ভালোভাবে করবো। ঠিক হ্যাঁ, আছে, চ্যাট গ্রুপে এবার অ্যাড হয়েছেন আপু? না না না, হই নাই। আপনি তো রনি ভাইকে বলবেন অ্যাড করে আচ্ছা দিন। আচ্ছা, আমি একটু পার্সোনালি আপনাকে নক করবো, একটু উত্তর দেবেন। আর প্রথমে একটা কথা বলছিলেন ভাই, আমি কথাটা ঠিক ওই যে বুঝতে পারি নাই। ওই যে বললেন ফিজিক্স রেড ফ্ল্যাগ, বিষয়টা কি? এরকম কিছু বলছিলেন কি? হ্যাঁ, আমি বললাম যে আমাদের কোর্সটা মানে সবচেয়ে কম যদি কোনো সাবজেক্টের সাথে মিলে সেটা হলো ম্যাথ এবং ফিজিক্স, মানে এটা আমার বিবেচনায়। এবং আজকের ক্লাস তো নিশ্চয়ই মিলেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন কম মিলবে তখন ফিজিক্স এবং ম্যাথের, মানে আমাদের কোর্সটা কম মিলবে, সাবজেক্ট রেড ফ্ল্যাগ না, মানে আমাদের কোর্সের সাথে কম মিলবে, এটা এটা বলেছি। ও আচ্ছা আচ্ছা, আশা করি ব্যাস, বুঝতে থাক। পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি জি। জি ভাইয়া, আমি আসলে এই ওয়েবিনার যে সিস্টেমটা, এখানে কখনো ক্লাস করিনি। তো আমি ওয়েবিনার চ্যাটে কয়েকটা মেসেজ দিছি, কিন্তু আপনি আচ্ছা, দেখতে কেন পাচ্ছেন না আমি বুঝতেছি না এইটার আপনি কি জন্য। মানে কিউএনএ তে দিছেন নাকি এমনি চ্যাটে দিছেন? আমি চ্যাট থেকে দিয়েছি। আচ্ছা, চ্যাটে মেবি আমরা সামহাও খেয়াল করিনি, অনেকের প্রশ্নগুলাই আজকে খেয়াল করিনি, যেহেতু আমি আর ক্লাসে। ভাইয়া, আপনি মানে বেশ কিছুক্ষণ আগে যখন চ্যাট বক্স থেকে কোশ্চেন দিকে অ্যান্সার করতেছিলেন, সেটা আসলে কোন জায়গা থেকে আমিও বুঝতে পারছি না, আমিও দেখতে পাচ্ছি না সেই আচ্ছা, কোশ্চেনগুলো। মানে একটু আপনার আপনার কোশ্চেনের টাইমিং ছিল, আচ্ছা আপনি কেন দেখতে পাচ্ছেন না সেটা আগে বলি। জি। প্রথমত, চ্যাটের দুইটা অপশন এখানে বুঝছেন ওয়েবিনারে, একটা হচ্ছে যে অ্যাটেন্ডি ক্যান চ্যাট উইথ এভরি ওয়ান অর হোস্ট। তো এভরি ওয়ান দিয়ে রাখলে সমস্যা, মানে সুবিধা হলো আপনারা অন্যদের চ্যাট দেখতে পারবেন, কিন্তু অসুবিধা হলো আপনাদের বারবার নোটিফিকেশন আসবে যে অমুক এটা লিখছে তমুক এটা লিখছে, অনেকে আচ্ছা বারবার। তো আচ্ছা। এই জন্য আমি অ্যাটেন্ডি ক্যান চ্যাট উইথ হোস্ট দিয়ে দিচ্ছি, মানে আপনাদের চ্যাট গুলো শুধু আমিই দেখতে পাচ্ছি। আমার কথা বুঝছেন? আচ্ছা বুঝলাম।
জি এই যে আমি এখন আবার ধরেন এভরিওয়ান করে দিচ্ছি, এখন আবার কেউ চ্যাট করলে দেখতে পাবেন। আচ্ছা, আপনার প্রশ্নটা করুন ভাইয়া, সমস্যা নেই। ভাই, আমার প্রশ্নটা ছিল, আপনি বলেছিলেন যে আমরা যখন মানে আমরা সার্চ করব গুগল স্কলার জি বা জি যে কোনো জায়গায় জি। কিওয়ার্ড লিখে, সেক্ষেত্রে ভাইয়া অর ইউজ করলে তো আমাদের যেটা থাকবে সেটাই চলে আসবে, আর এন্ড ইউজ করলে শুধু কমনটা আসবে। তো কমনটা আমাদের আসবে, জি। জন্য বেটার কি ভাইয়া অর না, নাকি এন্ড? না না না, বেটার হচ্ছে এন্ড। কারণ দেখেন, আমরা যখন রিসার্চ করি তখন আমরা চাই যে কম্বাইন্ডলি আমার টপিকের সাথে রিলেটেড আর্টিকেল যেন আসে। শুধু একটা পোর্শন যদি আসে তাহলে মোস্ট লাইকলি ওই আর্টিকেলটা আপনার কম কাজে লাগবে। যেমন আপনি হয়তো জি কাজ করতেছেন ধরেন এআই এর সাথে, আপনি ধরেন এআই এর সাথে আপনি ধরেন বিজনেস অটোমেশন কাজ করতেছেন, এআই এবং বিজনেস অটোমেশন, আপনার ওই আর্টিকেল গুলাই কাজে লাগবে যেগুলো এআই এবং বিজনেস নিয়ে লেখা। কিন্তু অর দিয়ে জি। সার্চ করলে সে এআই রিলেটেড যে কোনো আর্টিকেল দেখাবে। এখন ধরেন এআই এর সাথে হেলথ কেয়ারের একটা আর্টিকেল যদি আপনাকে দেখায়, এটা আপনার কাজে লাগবে? না না ভাইয়া, তখন আমার প্রবলেম কথা হয়ে যাবে। তা বলছেন, এই জন্য আর কি, মানে আমি মনে করি যে এন্ড দিয়ে সার্চ করাটা বেটার। ভাই, আর একটু ছোট্ট প্রশ্ন ছিল আমার। আমি রিসেন্টলি থিসিস করতেছি মাস্টার্সে। তো সেক্ষেত্রে ভাইয়া আমি কয়েকটা পেপার, মানে অলরেডি আমরা ইনিশিয়াল প্রপোজাল ডিফেন্স শেষ করেছি এবং মেথোডোলজি এবং লিটারেচার রিভিউ পার্টে আছি। তো এই ক্ষেত্রে আমি আপনার ক্লাস শিডিউল অনুযায়ী দেখতে পাচ্ছি যে আমি লেট হবে। লিটারেচার রিভিউটা আমার ঠিক টাইমেই আছে, আমি শিখতে পারবো এবং আমি আমি ডেভেলপ করতে সমাধানটা বলে পারবো। দিই, কোশ্চেন ক্লিয়ার। জি জি যদি জি ভাইয়া। আপনার কোর্স ফি আপনি ক্লিয়ার করে দেন, আপনাকে সর্বশেষ ব্যাচের অ্যাক্সেস অগ্রিম দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে আচ্ছা আচ্ছা ক্লাসগুলো আচ্ছা। আগে দেখে শেষ করতে পারবেন, আগে যেটা দেখতে অলরেডি পারবো। চার 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 পাঁচজন এমন করেছেন। ঠিক আছে। জি ভাই। জি, বুঝতে ওকে পারছি ভাইয়া। জি, ওকে। এতটুকুই ছিল ভাই। আজকে ক্লাস ভালো ছিল এবং আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার 3টে ফ্রেন্ড আপনার কোর্স করেছে এবং তারা খুবই ভালো ফিডব্যাক দিয়েছে এবং তাদের অনেক পেপারও পাবলিশড হয়েছে। আপনার কোন ডিপার্টমেন্ট? পলিটিক্যাল সায়েন্স? ইকোনমিক্স ভাইয়া। শ্রাবণ, ইকোনমিক্স? হাসিব, শোভন, ও হ্যাঁ, আপনি হয়তো রাইট রাইট। মনে থাকতে ওরা পারে তো ওদের রিসার্চ কথা। সোসাইটিতে কাজ করে, তো ওখানে কিন্তু ভালো কোলাবোরেশন পাবেন। আরো আরো অনেকে আছে, আমি জানি না আপনি চিনেন কিনা। পলিটিক্যাল সায়েন্সও কিন্তু অনেক, ওই যে ওবায়দুল্লাহকে চিনেন কিনা, এখন ইউএসএ তে আছে। সো ওদের সাথে কোলাবোরেশন চাইলে করতে পারেন। আরো অনেকে আছে, হ্যাঁ হ্যাঁ হৃদয় আছে, চিনেন কিনা, এই হ্যাঁ আর হ্যাঁ, কি। চিনি ভাইয়া। জি ওকে, জি ঠিক আছে। ভাই। ওরা আমাদের এক্স স্টুডেন্ট এবং খুব ভালো পাবলিকেশন করেছে। জি থ্যাংক ভাই, ইউ। বুঝতে পারছি। জি, আসসালামু আলাইকুম। ওকে, আর কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে জানাবেন। জি, বলছে আসসালামু বুঝে কোনো আলাইকুম। ক্লু? আচ্ছা, যে যিনি সালাম দিয়েছেন বলুন, দেন আমি চ্যাট বক্স থেকে প্রশ্ন নিচ্ছি। আমি মাস্টার শেষ করেছি অনেক আগে। আমার সাবজেক্ট একটু ভিন্ন, সিভিল অ্যান্ড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমার এইখানে হচ্ছে আমি পিএইচডির জন্য এবার অ্যাপ্লাই করতে চাচ্ছি স্যারের সাথে। আমি আমার যে বুয়েটের প্রফেসর, স্যার আমাকে একটা রিভিউ পেপার লিখতে বলেছে, আমি সেটা লিখেছি। স্যারকে জমা দেওয়ার পরে স্যার বলেছে যে এটা স্কোপাস ইন্ডেক্স জার্নালের ফরম্যাটে লেখার জন্য। এখন হচ্ছে যে হয়তো কোর্স করলে, আপনার কোর্স শেষ করলে আমি এই ফরম্যাটগুলো পেয়ে যেতাম, কিন্তু এটা আমি একদম প্রথম লিখেছি। তো এখন এই স্যারের ফরম্যাট গুলা, যে স্যার যে চাচ্ছে যে ফরম্যাটের এইটা এইটা রিভিউ পেপারটা, এইটা এখন আমি কিভাবে মানে আগাইতে পারি এই বিষয়টা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার না, মানে আপনি কি কোন ফরম্যাটে লিখবেন সেটা বুঝতেছেন না, হ্যাঁ, রাইট? স্যার আমাকে আমার টপিকসটা বলছে যে তুমি আচ্ছা এই আচ্ছা, রিভিউ আমি সবার পেপারটা। উদ্দেশ্যে একটু সহজ করে দেই। সবার যে নিজ 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 প্রবলেম গুলা, প্রথম কিছু ক্লাসে প্রশ্ন করার সুযোগ একটু কম, সবার নিজ নিজ প্রশ্নগুলো আমাকে ইনবক্স করবেন। আমার নাম্বার শেষ হলো 74। আপনারা গ্রুপে মানে আমার অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন, বা আজকে আমি ক্লাসের ড্রাইভ লিঙ্কের সাথে দিয়ে দেবো। সবার ইন্ডিভিজুয়াল প্রশ্নগুলো আমাকে ইনবক্স করবেন। ক্লাস ডেতে ক্লাস রিলেটেড প্রশ্নগুলো ছাড়বেন আর কি। কেউ চাইলে লিভ নিতে পারেন। আর হচ্ছে, ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। জি হৃদয়, আপনি কিন্তু রেকর্ড পাবেন, আপনি অলরেডি 4বার বলেছেন রেকর্ডের কথা, রেকর্ড পাবেন। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আসলে মাওলানা হোসেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পড়ি। তো ভাইয়া জি আমার একটু জানার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া, স্ট্যাটিস্টিক্স থেকে আমি আসলে মানে আপনাদের এই ফিল্ড থেকে আমি কিভাবে হেল্প পেতে পারি এবং কোন ধরনের এখন রিসার্চ আমার আমার ধারণা জন্য ভালো ভালো হবে, হবে? কারণ কি, মানে স্ট্যাটিস্টিকের সুবিধা হলো এখানে মাল্টি ডিসিপ্লিনারি সুযোগ থাকে। মানে যেমন আমাদের সোশ্যাল সায়েন্সের প্রজেক্ট গুলাতেও কোয়ান্টিটিভ পার্টে একজন স্ট্যাটিস্টিকের লোক থাকেই। দেখবেন কোয়ান্টিটিভ যে গবেষণাগুলো হয় সেখানে 5জন অথর থাকলে একজন হয়তো স্ট্যাটিস্টিক বা রিলেভেন্ট থাকে, কারণ অ্যানালাইসিস গুলো তো করা লাগে, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। সো স্ট্যাটিস্টিকের স্কোপটা অনেক বড়। আপনি চাইলে একদম পিওর স্ট্যাটিস্টিকের রিসার্চও করতে পারেন, তাহলে কম্বাইন্ড যে এরিয়াগুলা স্ট্যাটিস্টিকের সাথে এডুকেশন বা সোশ্যাল এরকম করতে পারেন। মানে স্ট্যাটিস্টিকের অ্যাফিলিয়েশনে আপনি যে কোনো টাইপের রিসার্চের সাথে ইনভলভ হতে পারবেন আর কি।
তারপরে বুঝতে পেরেছেন? আশরাফুর বলছেন ইম্প্যাক্ট ফ্যাক্টর আর সাইট স্কোরটা আরেক বললে ভালো হতো। কোন জার্নালের আর্টিকেল গুলা গড়ে গত 2 বছরে কত সাইটেশন পেয়েছে এটাকে বলে ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর গড়ে 3 বছরের হিসাব যেটা এটা হলো সাইট স্কোর হলো 3 বছরের, আর ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 2 বছরের। এটা আমাদের বের করা লাগবে না আর কি। ওকে। আহ আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন। জি আহ, আমি রনি আহমেদ। আমার একটা প্রশ্ন হচ্ছে, আহ, এখানে ধরেন হচ্ছে আমরা কোর্সটা কমপ্লিট করলাম। এখন করার পর আমরা এখানে যারা একই ব্যাকগ্রাউন্ডে থাকবো, ফর এক্সাম্পল আমি ইকোনমিক্সের, তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে কোলাবোরেশন করতে পারবো কিনা, রাইট বা রাইট। আমরা আমরা ওরকম। লেকচার নাম্বার 12 এর পরেই একটু বলে দিই, লেকচার নাম্বার 12 এর পরেই আমরা মানে ডিসিপ্লিন ভিত্তিক চ্যাট গ্রুপ খুলে দেবো। তো আমরাও এটা চাই যে আগের ব্যাচের যারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে ছিল, যারা অলরেডি আর্টিকেল পাবলিশ করতেছে, তাদের সাথে যেন আপনারা নতুনরা যেন একটু কোলাবোরেশন করা বা একটা ইনফো তো প্রয়োজন হয়। ধরেন আর কিছু না হোক, আর্টিকেল জার্নালে জমা দিতে কিছু ইনফো লাগে, তো আমরা এই জন্য আগের ব্যাচের এরকম সাবজেক্ট ভিত্তিক চ্যাট গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাড করে দেবো। এটা 10ম ক্লাসের পরে হবে, কারণ 10ম ক্লাসের পেমেন্ট ডেডলাইন আবার ফিটা ক্লিয়ার হওয়ার পরে দেন আমরা সাবজেক্ট ভিত্তিক চ্যাট গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে? একজন প্রশ্ন করছেন গুগল স্কলারে আইডি কিভাবে খুলবো, এটা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন কিভাবে খুলবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম